Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এই স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা গত 18ই অক্টোবর নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে সকলের সাথে মিলিত হয়েছিলাম, একসাথে কিছু সময় অতিবাহিত করব, কথা বলবো বলে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সেখানে এসেছিলেন। নারায়ণগঞ্জে যারা থাকেন, শুধু যে তারা এসেছিলেন তা কিন্তু নয়, ঢাকা থেকেও কয়েকজন দেখা করতে এসেছিলেন। তখন আপনাদেরকে বলেছিলাম যে নারায়ণগঞ্জের ঘটনাগুলো নিয়ে একটি স্পেশাল এপিসোড আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই প্রতিশ্রুতি মোতাবেকই আজকের এই স্পেশাল এপিসোডটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে এই স্পেশাল এপিসোডের ঘোষণা যখন ফাইনালি আমরা দেওয়ার পর ঘটনাগুলো আসতে কিছুটা সময় লাগছিল, কারণ একটি জেলা থেকেই অনেকগুলো ঘটনা পাওয়া এটি সময় সাপেক্ষ ব্যাপার বটে। এখনও নারায়ণগঞ্জের ঘটনাগুলো আসছে, তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি যে নারায়ণগঞ্জের ঘটনা যা আসছে সবগুলো এই স্পেশাল এপিসোডে আমরা প্রচার করতে না পারলেও ঘটনাগুলো যদি সিলেক্টেড হয় তাহলে আমরা আমাদের রেগুলার এপিসোডেও সেগুলো ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব। আর আমাদের কাছে ইতোমধ্যে যেগুলো এসেছে সেগুলো থেকে আপনাদের সামনে অল্প কয়েকটি ঘটনা ইনশাল্লাহ বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটি হচ্ছে যে আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়, ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। তারপরও আমি চেষ্টা করছি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ভালো করে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর আমার এই অক্ষমতাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি ঘটেছিল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার 20 নন্দী ইউনিয়নের মোল্লাপাড়া নামক গ্রামের রফিক মিয়া নামক একজন ব্যক্তি ছিলেন, তার সাথে। ঘটনাটির সময়কাল 1990-এর দশক হবে, এক্স্যাক্ট সাল বলা মুশকিল, 91, 92, 93 বা 90 এরকমও হতে পারে। আর এই ঘটনাটি যিনি আমাদেরকে দিয়েছেন তার বাড়ি নারায়ণগঞ্জে না হলেও উনি এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন। আর যিনি এই ঘটনা দিয়েছেন তিনি অবশ্য আমাদের পুরনো কেউ নন, তার নাম ফাইজান রহমান। ওনার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে। উনি কেরানীগঞ্জ বা তার পার্শ্ববর্তী যে জায়গাগুলো, তো এই জায়গা রিলেটেড ঘটনাগুলো বেশি আমাদেরকে দিয়ে থাকেন। তো বিশেষ করে কামরাঙ্গীরচরের ঘটনাগুলো ইতিমধ্যে বেশ কয়েকটি আমরা প্রচার করেছি। তো তার ঘটনা দিয়েই মূলত আজকের এই এপিসোডটি শুরু করতে যাচ্ছি। তো রাত তখন বেশ গভীর হয়েছে, অগ্রহায়ণ মাসের প্রথম দিকে হালকা শীত পড়া শুরু করেছে। চারদিকে সাদা কুয়াশায় ঢেকে গেছে গ্রাম। এই মোল্লাপাড়া গ্রামের সব মানুষ তখন গভীর ঘুমে অচেতন হয়ে আছে। শুধু একজন মানুষ তখনও জেগে আছেন, আর তিনি হচ্ছেন এই রফিক মিয়া। রফিক মিয়া একজন স্থানীয় নাট্য লেখক। বয়স তখন প্রায় 34-35 হলেও তখনও বিয়ে করেননি। সংসারে মা ছাড়া ওনার আর কেউ ছিলেন না। তো মাকে নিয়ে 3 রুমের ছোট্ট একটি টিনের ঘরে বসবাস তার। তো এই বয়সে এখনও বিয়ে করেন নাই, তাই গ্রামে বিভিন্ন মানুষ তাকে নিয়ে নানান ধরনের হাসি ঠাট্টা করে থাকে। তাতে অবশ্য রফিক মিয়ার কিছু যায় আসে না। গ্রামের মানুষ কে কী বললো তা নিয়ে তিনি মাথা ঘামান না, তিনি চলেন তার মতো করে। শিল্প সংস্কৃতির প্রতি তার অগাধ ভালোবাসা। গ্রামে একটি সুপরিচিত সাংস্কৃতিক জোটের সাথে জড়িত আছেন দীর্ঘদিন ধরে।
সেই সূত্র ধরেই গ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ নাটক লিখে থাকেন তিনি। কিছুদিন পরে গ্রামে একটা বড় ধরনের মেলা হতে যাচ্ছে। 3 দিন ধরে চলবে সেই মেলা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। তো মেলা কমিটি সেই অনুষ্ঠানের জন্য একটা নাটক লেখার দায়িত্ব দিয়েছে রফিক মিয়াকে। তাই তিনি ওই রাত্রে গভীর রাত পর্যন্ত জেগে লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন। এমন রাত তিনি তো প্রায়ই জাগেন। রাতের বেলায় পরিবেশ থাকে শান্ত, মানুষের কোলাহল থাকে না, আর এমন পরিবেশই কিন্তু লেখালেখির জন্য আদর্শ। তাই তিনি নিজ ঘরে জানালার পাশে একটা টেবিলে খাতা কলম নিয়ে লিখতে বসে গেলেন। কিন্তু আজ রাতে কেন যেন তার লেখালেখির কাজে মন বসছে না। মনটা কেন জানি বিষণ্ণ হয়ে আছে। তারপরও ঘুম না আসার কারণে কিছু একটা লেখার চেষ্টা করে যাচ্ছেন। বাহিরে হালকা শীত পড়েছে, ঘরের ভিতরেও সেটা অনুভূত হচ্ছে। রফিক মিয়া গায়ে একটা চাদর জড়িয়ে নিলেন। তারপর জানালার কপাট একটু খুলে বাইরে দৃষ্টি দিলেন। ওই দিন জ্যোৎস্নার আলো বেশ ভালোই ছিল। উঠোনটা জ্যোৎস্নার আলোতে একদম ভরে গিয়েছিল। সেই আলোতে কুয়াশার সাদা রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। উঠানের ঠিক মাঝখানে বসে চাঁদের আলো উপভোগ করতে তার ইচ্ছে করছিল। কারণ তিনি সৃজনশীল লোক। সৃজনশীল লোকদের কিন্তু আসলে জোর করে এক্ষুনি কোনো একটা কন্টেন্ট তৈরি করতে হবে, এটা কিন্তু আসলে করাটা কঠিন। কারণ তাদের মানসিক একটা প্রশান্তি বা মানসিক একটা ভাব না আসা পর্যন্ত কোনো ভালো কন্টেন্ট বের হন না বা বের হয় না। বিশেষ করে তিনি যেহেতু নাট্য লেখক, নাটক লেখার জন্য তো তার মানসিক একটা স্থিরতা বা প্রশান্তির প্রয়োজন। কিন্তু এই মানসিক স্থিরতা ওই রাতে কেন যেন ছিল না। কেন জানি তার মনটা খুব অস্থির ছিল। এই কারণেই মূলত তিনি ভালো করে এই নাটক লেখার কাজটা করতে পারছিলেন না। ওদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত আনুমানিক প্রায় 3টার মতো বাজে। আনুমানিক এই কারণে বলছি যে হয়তোবা উনি তো সময় মনে করতে পারেন নাই, যার ফলশ্রুতিতে উনি বলেছেন যে হয়তোবা তখন 3টার মতো বাজে উনি দেখেছিলেন আর কি। তো রাত যে কখন এত হয়ে গেছে উনি কিন্তু টের পান নাই ওইভাবে। এর মধ্যে ওনার মনে হলো যে ওনাকে ওয়াশরুমে যেতে হবে। যেহেতু বাইরে শীত ছিল, ঘরের মধ্যে উনি চাদরটা গায়ে জড়িয়ে রেখেছিলেন। তো বাইরে যাওয়ার জন্য চাদরটা সরিয়ে আর ভালো করে মুড়িয়ে নিলেন। তারপর আস্তে করে দরজার খিলটা খুলে ঘর থেকে বাইরে বের হলেন। তো রাত বাড়ার সাথে সাথে শীতও তো বাড়ছে। তো ওয়াশরুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে এসে ভাবলেন যে এখন ঘরে ঢুকবো, রাস্তা থেকে একটু হেঁটে আসি। তো এতে করে হয়তোবা তার লেখালেখির প্রতি একটু আগ্রহ আর একটু ভালোভাবে উনি জন্মাতে পারবেন বা জন্মাবে এবং সেদিকে মনোনিবেশও করতে পারবেন। তাই উনি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেলেন। চারদিকে বেশ শুনশান নীরবতা, কোনো জনমানুষের সারা শব্দটাও নাই। মনে হচ্ছে এই গ্রামটা একদম প্রাণহীন। কোনো জীবিত মানুষ মনে হচ্ছে বসবাসই করে না সেখানে। আশেপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে বহু দূর থেকে শেয়ালের ডাক কানে ভেসে আসছে। তো এই পরিবেশ রফিক মিয়ার কাছে কিন্তু মোটেও নতুন না। এটা তার খুবই চিরচেনা পরিবেশ। তিনি মাঝে মাঝেই রাতের বেলা এভাবে হাঁটাহাঁটি করেন, একা একা করেন, কাউকে সাথে নেন না। আর যারা গ্রামে বাস করেন তারা তো জানেন যে রাতের গ্রামগুলো কতটাই সুন্দর হয়। তো কিছুটা সময় হাঁটার পর ভাবলেন এত রাতে তো আর বাইরে থাকা ঠিক হবে না, যাই ঘরে চলে যাই। ঘরে গিয়ে লেখালেখির কাজে মনোনিবেশ করি, যদি মন না বসে শুয়ে পড়ব। তো এই চিন্তা করে উনি আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তখনই দূর থেকে কিছু মানুষ রফিক মিয়ার দিকেই আসছে বলে মনে হলো। যেহেতু চাঁদের আলো ছিল আর কুয়াশা হালকা ছিল, এই কারণে দূর থেকে উনি বুঝতে পেরেছিলেন। তো এত রাতে এই পথে মানুষের চলাচল করতে দেখে কিছুটা অবাকই হলেন রফিক মিয়া। কারণ এর আগেও এই ধরনের সময় উনি হাঁটাচলা করেছেন, কোনো মানুষের সাথে সচরাচর দেখা হয় না। 2-1জন হয়তো বা কোনো কারণে দেখা হলেও হতে পারে 2-1জনের সাথে, কিন্তু একসাথে এতগুলো লোক আসছে, বিষয়টা আসলে রফিক মিয়ার কাছে একটু অন্যরকমই লাগে। তো লোকগুলো কাছে আসতেই রফিক মিয়া দেখতে পেলেন তারা সংখ্যায় 4 জন, আর তাদের সাথে একটা লাশও আছে। তবে লাশটি কোনো খাটিয়ায় বহন করে তারা নিয়ে যাচ্ছে না,
তিনজন লাশটি কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে, আর একজন সামনে থেকে দিক নির্দেশনা দিচ্ছে। তো লাশের গায়ে মোড়ানো সাদা কাপড়টি বেশ ময়লাযুক্ত মনে হচ্ছে। এই কারণে ময়লাযুক্ত মনে হচ্ছিল যে হয়তো কবর খুঁড়ে কোনো লাশ তুলে আনা হয়েছে। কবর খুঁড়ে যদি কোনো লাশ তুলে আনা হয়, সেই লাশের সাথে যেই কাফনের কাপড়টা থাকে সেটা তো ময়লাযুক্ত, একটু হলদেটে হয়ে যায়। মনে হচ্ছে ওই রকম কিছু একটা, অনেকক্ষণ মাটিতে পড়েছিল বা এরকম, বা নোংরা কাপড় দিয়ে ডেড বডিটাকে পেঁচানো হয়েছে, এরকম মনে হচ্ছিল আর কি। তো লাশের সাথে থাকা লোকগুলোকে দেখতে কেমন যেন রহস্যজনক মনে হতে লাগলো তার। সবার পরনে ছিল আলখেল্লা, আর মুখে ছিল লম্বা দাড়ি। চোখ দুটো মনে হচ্ছে খুবই ছোট, কখনো কখনো মনে হয় সেখানে কোনো চোখই নেই। আবার মনে হচ্ছে না, চোখ একটা আছে, একটা কৃষ্ণ গহ্বরের মতো, মানে একটা কালো ছিদ্রের মতো, ওইটাই তার চোখ। তবে রাতের বেলা উনি আসলে খুব একটা ভালো বুঝতে পারছিলেন না, তার কাছে এমনটা মনে হয়েছিল। তো ওই দিকটাতে রফিক মিয়া খুব একটা খেয়াল করেন নাই, তার কাছে 8-10টা স্বাভাবিক মানুষের চেহারার মতোই মনে হচ্ছিল। তিনি ভাবলেন রাতের বেলা হয়তো বা তাকে, বিশেষ করে তাদেরকে এরকম দেখা যাচ্ছে, এমনটাই চিন্তা করেছেন আর কি। তো রফিক মিয়ার কাছাকাছি যখন তারা এসেছে, ওই তাদের আলখেল্লা থেকে কেমন একটা অদ্ভুত আতরের গন্ধ বের হতে লাগলো। আতরের গন্ধ বলতে বোঝাচ্ছি যে প্যারানর্মাল কোনো জিনিস যদি আসে তারা ভালো হয়, সাধারণত দেখা যায় এমন একটা সুঘ্রাণ, যে সুঘ্রাণ আসলে কেউ কখনো পায় নাই। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা হলো কি, এই সুঘ্রাণটা এমন বিকট ছিল। কিছু কিছু আতর থাকে না যে একদম মানুষের দম আটকে ফেলে, এত কড়া আতর। তো এই টাইপের খুব কড়া আতর, যেটা মোটেও সুখকর অনুভূতি দিচ্ছে না। তো এই লোকগুলোকে আসলে রফিক মিয়া আগে কখনো গ্রামে দেখেনও নাই, আর উনি তো বিভিন্ন গ্রামে এই নাটকের কাজে যান, বিভিন্ন মানুষের সাথেই পরিচয়। তো এই লোকগুলোকে আগে কখনো দেখেছেন বলে ওনার মনেও পড়ছে না আশেপাশের 10 গ্রামে। তো যাই হোক, রাতের বেলা আসলে মানুষের চেহারা তো ওইভাবে বোঝাও যায় না স্পষ্টভাবে, যদি অপরিচিত লোক হয়তো তো আরও বোঝা যাবে না। তো তার গ্রামের লোক যে না, এটা তো উনি নিশ্চিত। তো রফিক মিয়া তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন যে জনাব, আপনারা কোথায় যাচ্ছেন? তাদের মধ্যে থেকে একজন স্বাভাবিকভাবে উত্তর দিল যে দেখতেই তো পাচ্ছেন লাশটি দাফন করতে যাচ্ছে। তো রফিক মিয়া আবার জিজ্ঞেস করলেন, দাফন করতে যাচ্ছেন সেটা তো বুঝলাম, খাটিয়াও নাই, কাঁধে করে নিয়ে যাচ্ছেন, তা আবার এত রাতে কেন? তাছাড়া আপনারা যেদিক থেকে এসেছেন সেদিকেই তো একটা কবরস্থান ছিল। তো একদম সামনের দিকে যে লোকটি ছিল, সেই লোকটি উত্তর দিল, এটা আসলে বেওয়ারিশ লাশ। বহু কবরস্থানে ঘুরেছে, কিন্তু কারো পারিবারিক কিংবা সমাজের কবরস্থানে এই লাশ দাফন করতে দিচ্ছে না। শুনলাম সামনে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের জায়গাটা সরকারি, তো ওখানেই নিয়ে যাচ্ছি। তো সরকারি কবরস্থানের কথা শুনে রফিক সাহেব একটু অবাক হলেন, কারণ সামনে সরকারি কোনো কবরস্থান আছে বলে রফিক মিয়ার জানা নাই। তবে গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গলের মতো আছে। আসলে জঙ্গল বলতে যেটা বোঝায় সেটা হলো বন বিভাগ ওই জায়গাটা অধিগ্রহণ করেছে, ওখানে কৃত্রিম একটা জঙ্গল তৈরি করার জন্য তারা কাজ করছে, বিভিন্ন ধরনের গাছপালা লাগাচ্ছে, মানে ওইটাই হলো জঙ্গল। কিন্তু সেটা শুধু সরকারি জমি, কিন্তু ওইদিকে কোনো কবরস্থান তো নাই, উনি তো এটা নিশ্চিত। আর এটা সত্য যে ওই যে জঙ্গলটা, যে জঙ্গলের কথা তারা বলছে, তার পাশে একটা বড় পরিত্যক্ত সরকারি খাস জমি আছে, তবে সেটা কবরস্থান না, এটা উনি নিশ্চিত। তো রফিক মেম্বার চিন্তা করলেন হয়তোবা ওই যে বন বিভাগের কাছ থেকে ওরা মৌখিকভাবে হয়তোবা কোনো অনুমতি নিয়ে এসে ওখানে কবরস্থানে লাশ দাফন করছে, কিন্তু ওইটা কবরস্থান হলো কবে? আবার হতে পারে হয়তোবা বন বিভাগ ওটাকে কবরস্থান ঘোষণা করেছে, এরকম চিন্তা করছে। তো কিছুক্ষণ চুপ থেকে রফিক সাহেব আবার জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলেন তো, লোকটা মারা গেল কিভাবে? তো লাশের সাথে থেকে একজন বলল, সাপের কামড়ে মারা গেছে। তো সাপের কামড়ে মারা গেছে, এই কথা শোনার পর রফিক মিয়া আফসোস করলেন, আফসোসমূলক কিছু কথা বললেন। তখন রফিক মিয়া জানতে চাইলেন যে আচ্ছা লাশের জানাজার নামাজ পড়ানো হয়েছে? তখন তারা বললেন না, হয় নাই। তো এই কথা শুনে রফিকের মনটা খারাপ হয়ে গেল। মৃত ব্যক্তিটির জন্য কেমন যেন একটা মায়া হতে লাগলো তার। একটা মানুষ মারা গেছে, অথচ তার নিকট আত্মীয় স্বজনরা কেউ সেটা জানলই না, কারণ সে তো বেওয়ারিশ, তার পরিবার পরিজনকে খুঁজে পাওয়া যায়নি, এই জন্যই তো বেওয়ারিশ হয়েছে। তো
হয়তোবা এই লাশটির পরিবার তার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে। তো এইসব ভাবতে ভাবতেই রফিক মিয়ার মনটা আরও খারাপ হয়ে গেল। রফিক মিয়া ধর্মকর্মের প্রতি খুবই উদাসীন ছিল। অলৌকিক কোনো জিনিসে তো তার বিশ্বাসই নেই। কিছুটা নাস্তিক প্রকৃতির লোকও বটে, মাঝে মাঝে শুক্রবারে জুম্মার নামাজে যায়, রেগুলার না। তাছাড়া মসজিদের ধারে কাছেও ঘেঁষেন না। আর জানাজার নামাজ তার কাছে একটা শুধু সামাজিক রীতিনীতি মাত্র, এরকমটাই মনে হয়। তাছাড়া আর কিছু তার কাছে মনে হয় না। কিন্তু তারপরেও ওই রাত্রে কেন যেন এই মৃত ব্যক্তিটির জানাজায় অংশ নিতে ইচ্ছে করছে তাকে অন্তিম বিদায় জানাতে ইচ্ছে করছে। এমন চিন্তা বা মনের এই আবেগটা আগে কখনো হয়নি তার। তাই তিনি তাদের সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। তারাও এতে আপত্তি করলেন না, শুধু একটু মুচকি হেসে সম্মতি জানালেন। আসলে এই হাসির রহস্যটা কি? যাই হোক, রফিক মিয়া তাদের পেছনে পেছনে চলতে লাগলেন। যাওয়ার পথে হঠাৎ রফিক মিয়া জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো, কোন সাপে কামড় দিয়েছে? আপনারা কিছু জানেন? তো সামনের দিকে যে ব্যক্তি ছিলেন তিনি জবাব দিলেন, কালকেউটে সাপে কামড় দিয়েছে। তো রফিক মিয়া চিন্তা করেন, আসলেই তো ইদানিং গ্রামে সাপের উপদ্রব বেড়ে গেছে। এই তো গত পরশু দিনের কথা, করিম মুন্সির ছেলে নুরু মুন্সিকে সাপে কেটেছে। এই নুরু মুন্সি তার বাবার সাথে বিলে মাছ ধরতে গেছিল, তখন কালকেউটে কামড় দিয়েছে। তো সাপে কামড় দেওয়ার সাথে সাথে নুরু মুন্সিকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। ওই সময় কিন্তু রফিক মিয়া বারবার বলেছিলেন যে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কে শুনে কার কথা? গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাসী, যার কারণে তারা হসপিটালে না নিয়ে গেছেন ওঝার কাছে। আর যেখানে সাপে কামড় দিয়েছে সেখানে এমনভাবে একটা শক্ত করে দড়ি বেঁধেছে, যার ফলশ্রুতিতে রোগীর অবস্থা আরও খারাপ। কারণ একটা ধারণাই আছে যে ওইখানে শক্ত করে বেঁধে দিতে হবে, যার ফলে ওই বিষটা উপরে উঠতে পারবে না, এমন একটা ধারণা। আসলে শক্ত করে যদি বেঁধে দেওয়া হয় ওই জায়গাটা প্যারালাইজড হয়ে যেতে পারে এবং ওইখানে পচন ধরতে পারে। তো এই বিষয়টা কিন্তু ডাক্তাররা বলে থাকেন, কিন্তু আমরা তো এই বিষয়গুলো বিশ্বাস করি না, যার ফলশ্রুতিতে এই কাজটা করা হয়েছিল। আর ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ওঝার টুকটাক ঝাড়ফুঁক করতে গেছে, এর ভিতরে সে মারা গেছে। তো হঠাৎ করে কি হয় যে ওই লোকগুলো যে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে হাঁটার শব্দটাও মিলিয়ে গেল, কিন্তু এতক্ষণ কিন্তু হচ্ছিল, হাঁটার শব্দটা হচ্ছিল। আর যখন হাঁটার শব্দটা মিলিয়ে গেল তখন চারপাশে একটা অদ্ভুত নীরবতা, এক ভয়ঙ্কর নীরবতা নেমে আসলো। রফিক মিয়া আর কোনো কথা না বলে চুপচাপ তাদের সাথে হাঁটতে লাগলেন। তাদের যাওয়ার গতিবিধি দেখে রফিক মিয়া বুঝতে পারলেন যে তিনি যেটা ধারণা করছিলেন সেটাই ঠিক। তারা জঙ্গলের দিকে যাচ্ছে। ওই দিকটা বেশ নির্জন। রাতের বেলায় তো দূরের কথা, দিনেও কেউ ওই দিকে খুব একটা যায় না, যাওয়ার প্রয়োজনও হয় না। তবে ওই জঙ্গলে হিংস্র কোনো জীবজন্তুর অস্তিত্ব নেই। শেয়াল, বাগডাসের মতো কিছু প্রাণী বসবাস করে ওই জঙ্গলে। তো এটা তো বন বিভাগের তৈরি করা কৃত্রিম জঙ্গল, 5-6 বছরের বেশি হবে না আর কি এই জঙ্গলের বয়স। তো একসময় তারা গিয়ে পৌঁছালেন সেই জঙ্গলের ধারে। সেখানে গিয়ে রফিক মিয়া দেখেন আগে থেকেই সেখানে আরও 3 জন লোক উপস্থিত আছে, আর তারা মাটিতে কলার পাতা বিছিয়ে রেখেছে। লাশটাকে তারা নিয়ে গিয়ে সেই কলার পাতার উপর শোয়ালেন। যতটুকু চাঁদের আলো ছিল, জ্যোৎস্না ছিল, সেটাতেই উনি দেখতে পাচ্ছিলেন আর কি। রফিক মিয়া আরও লক্ষ্য করলেন সেখানে উপস্থিত 3 জন লোক কেমন একটা দৃষ্টিতে এই রফিক মিয়ার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তারা রফিক মিয়ার উপস্থিতি একদমই প্রত্যাশা করেন নাই। তাদের সবার সাথে একটা করে ভিক্ষুকদের মতো ঝোলা ঝুলছে। তো রফিক মিয়া প্রথমে ভয় পেয়ে গেলেন, তারপর কিছুটা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, আচ্ছা কবর কোথায়? তো কোথাও তো কবর খোঁড়া দেখছি না। তো তাদের মধ্যে একজন জবাব দিলেন, জঙ্গলের ভেতরে খোঁড়া আছে। তখন রফিক মিয়া বললেন, আপনারা কি তাহলে কারোর জন্য অপেক্ষা করছেন? তো একজন বলল, হ্যাঁ অপেক্ষা করছি। এমন সময় আবার সেই অদ্ভুত আতরের তীব্র গন্ধ তার নাকে আসতে লাগলো। সেই কড়া গন্ধে টেকা বড় দায় রফিক মিয়ার। তাই তাদের কাছে থেকে একটু দূরে সরে আসেন। এই আতরের গন্ধ উনি সইতে পারছিলেন না। আতরের গন্ধ যে দুর্গন্ধ তা না, ওই যে শুরুতে বললাম না, খুবই কড়া গন্ধ আর কি। তো
যখন রফিক মিয়া কিছুটা দূরে সরে আসছেন, তখন ওই যে লোকগুলো সবাই ওই লাশটিকে ঘিরে বসে পড়ল। কিছুক্ষণ পর রফিক মিয়া দেখতে পেলেন যে তাদের মধ্যে থেকে একজন লোক তার দিকে আসছে। লোকটি কাছে এসে তার ঝোলা থেকে কলা পাতায় মোড়ানো একটা পুটলি বের করে রফিক মিয়ার দিকে বাড়িয়ে দিলেন। তো রফিক মিয়া কোনো কথা না বলে খুবই আনন্দ চিত্তে সেটা গ্রহণ করলেন। তো লোকটি আবার চলেও গেল ওখান থেকে, ওই যেখানে লাশ রাখা ছিল ওই দিকে। তো রফিক মিয়া পুটলি খুলে দেখতে লাগলেন যে তার ভেতরে আছেটা কি। তো উনি দেখতে পেলেন যে তার মধ্যে মাংসের একটা টুকরো, গরু কিংবা মহিষের মাংস হতে পারে, কিন্তু খেতে ইচ্ছে করছে না, কেমন যেন অরুচি হচ্ছে তার। মাংসটা রান্না করা এতটুকু বোঝা যাচ্ছে। আবার চোখ খুললো যে সেটা তো ফেলেও দিতে পারছে না। তো একটু কষ্ট করে মাংসটা মুখে দিলেন। তো মুখে দিতেই অন্য রকমের এক অনুভূতি হতে লাগলো তার। মনে হচ্ছে খুবই সুস্বাদু মাংস, এমন সুস্বাদু মাংস, মানে এমন সুস্বাদু মাংস আগে উনি কখনোই খান নাই। গরু মহিষের মাংস তো উনি বহুবারই খেয়েছেন, অনেক জায়গায় উনি নাটক করতে যান, সেখানে তো তাকে ভালোভাবে আপ্যায়ন করা হয়, ভালো ভালো নাম করা বাবুর্চিকে ডেকে এনে রান্না করানো হয়, কিন্তু এত সুস্বাদু মাংস তো উনি কখনো খান নাই। এই মাংসটার স্বাদ একদমই অন্যরকম। তো হঠাৎ করে রফিক মিয়া ঘোড়ার খুরের টকবক টকবক আওয়াজ শুনতে পেলেন। আস্তে আস্তে সেই আওয়াজের তীব্রতা বাড়তে থাকে। তো বুঝতে পারলেন ঘোড়ায় চড়ে কেউ একজন তার দিকে আসছে। একসময় ঘোড়ায় চড়ে একজন লোক এসে উপস্থিত হলেন সেখানে। তার পরনে ছিল এদের মতোই সাদা আলখেল্লা, তবে অন্যদের দাড়ি সাদা সাদা থাকলেও এই লোকটার দাড়ি একদম কুচকুচে কালো। আর অন্যরা যতটুকু লম্বা, এই লোকটি মনে হচ্ছে তাদের থেকে কিছুটা লম্বা, মানে তাদের তুলনায় আরেকটু বেশি লম্বা আর কি। আর তার মুখটাও আবার খুব কালো, মানে অন্যদের চেহারা যেমন একটু ফর্সা, কিন্তু তার মুখটা একদমই কালো। আর এত কালো যে তার চেহারা ঠিকঠাক বোঝাও যাচ্ছে না। তো তাকে দেখে বাকি লোকগুলো লাশের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ালেন। মনে হচ্ছে যে এই লোকটা তাদের সর্দারের সম্মানে কিছুটা দূরে সরে গেল। তো এই যে ব্যাপারটা রফিক মিয়ার কাছে একটু সন্দেহজনক মনে হতে লাগলো। তখন তিনি কিছুটা ভয় পেতে শুরু করলেন, তাই আস্তে আস্তে আরও দূরে সরে আসলেন। রফিক মিয়া দেখলেন যে লোকটি সোজা গিয়ে লাশের বুকের উপর এক পা রাখলেন, তারপর দুই হাত দিয়ে লাশের একটা হাত ধরে দিলেন সজোরে এক টান। সাথে সাথে হাতটা ছিঁড়ে তার হাতে চলে আসে। ঠিক সে সময় বাকিরা গিয়ে লাশের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা টেনে হিচড়ে লাশের হাত পা সব আলাদা করতে থাকে। কি বিভৎস সেই দৃশ্য রফিক মিয়া এটা দেখছেন। এর মধ্যে আর একটা ভয়ঙ্কর জিনিস দেখেন। তিনি দেখেন এই যে লোক যেগুলো ছিল তাদের মধ্যে একজন মুগুর জাতীয় কিছু একটা নিয়ে এসে লাশের মাথার খুলির উপরে আঘাত করছে, মানে খুলি ভাঙার চেষ্টা করছে। আর অন্য আরেকজন জঙ্গলের ভেতর থেকে একটা বড় হাঁড়ি নিয়ে এসেছে, মনে হচ্ছে এই লাশটাকে তারা রান্না করবে। তো এই দৃশ্য আর সহ্য করার মতো না। রফিক মিয়ার শির দ্বারা বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যেতে লাগলো। হঠাৎ করে তার মনে পড়লো সেই মাংসের টুকরের কথা। একটু আগে যে তিনি মাংসের টুকরো খেয়েছেন, তাহলে এটা কিসের মাংস? কোনো মানুষের মাংসের টুকরো নয় তো। ভাবতেই ওনার তো বমি চলে আসে, কিন্তু কোনো মতে বমি আটকে উনি সোজা গ্রামের দিকে দৌড়ানো শুরু করেন। কতক্ষণ ধরে দৌড়েছেন তার ঠিক জানা নেই। দৌড়াতে দৌড়াতে একসময় দেখলেন নিজের বাড়ির সামনে এসে পৌঁছেছেন। বাড়ির সামনে এসে রফিক মিয়া প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়েন। তো পরের দিন সকালবেলা রফিক মিয়ার জ্ঞান ফেরে, তখন দেখেন যে উনি ঘরের ভেতরের বিছানায় শুয়ে আছেন, হয়তো বাড়ির কাছেই চলে আসছিলেন আর কি। আর তার চারপাশে গ্রামের কিছু মানুষ আর তার পরিবারের মানুষও দাঁড়িয়ে আছে। তো গতকাল রাতে কি হয়েছে সবাই জিজ্ঞেস করতে লাগলো। রফিক মিয়া কিছুই বলতে পারছিল না, শরীরটা খুবই দুর্বল। তখন গ্রামের কয়েকজন লোক একজন কবিরাজ নিয়ে আসে। তো কবিরাজ এসে রফিক মিয়াকে ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন। এদিকে একজনের কাছে শুনতে পেলেন রাতে নাকি আর একটা ভয়ানক ঘটনা ঘটেছে। গ্রামের কবরস্থান থেকে নাকি করিম মুন্সির ছেলে নুরু মুন্সির লাশ চুরি হয়ে গেছে। তো ইতিমধ্যে রফিক মিয়া তো একটু সুস্থ হয়ে উঠলেন। যখনই শুনলেন নুরু মুন্সির লাশ চুরি হয়ে গেছে, তখনই
উনি চিন্তা করেন, আচ্ছা গত রাতে একটা লাশ যে ওই অবয়বগুলো নিয়ে আসছিল, সেই লাশটার যে কাফনের কাপড় সেটাও তো নোংরা ছিল, তাহলে তো এটাই এই নুরু মুন্সির লাশ। আর এই লাশটাই তুলে এনে ওরা খুব বিভৎসভাবে ছিঁড়ে খেয়েছে, আর এটাকেই উনি দেখেছেন। তো এটা গ্রামবাসীকে উনি বলেন। তো গ্রামের মধ্যে এই বিষয়টা আলোচনা হয়। তো মুরব্বী যারা আছেন তারা বুঝতে পারেন এই আদমখোর জিনগুলো তারা এই কাজ করেছে। তবে মৃত মানুষের কবর খুঁড়ে ওরা কিভাবে লাশটা বের করলো, কোন প্রক্রিয়ায় করলো, কোনো মানুষের সহযোগিতা নিয়েছিল কিনা, কোনো মানুষ ওকে সহযোগিতা করে এই লাশটা বের করার প্রক্রিয়ায় জড়িত ছিল কিনা, এই বিষয়গুলো গ্রামের লোকজন আসলে ওইভাবে বলতে পারেন নাই। তারা এই বিষয়ে খুব যে অনেক দৌড়াদৌড়ি করেছেন বিষয়টা এরকম না, বিষয়টা অনেকটা ওখানেই শেষ হয়ে যায়। তবে রফিক মিয়া এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক একটা মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন দীর্ঘদিন। আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তো এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটার কথা শোনা যায় না। তো এভাবেই এরকম একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী উনি হয়েছিলেন। এই ধরনের ঘটনা উনি কিন্তু আগে বিশ্বাস করতেন না, অলৌকিক কোনো বিষয় তার তো বিশ্বাস আসলে ছিলই না। কিন্তু এই ধরনের একটা ঘটনা যখন উনি প্রত্যক্ষ করেন, তখন উনিও আস্তে আস্তে ধর্মকর্মের দিকে চলে আসেন। আস্তে আস্তে উনি আস্তিক হয়ে যান পুরোদস্তুর এবং ধর্মে কর্মে মনোনিবেশ করেন। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ফাইজান রহমানকে চমৎকার একটি রোমহর্ষক ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আসলে এই আদমখোর জিনের যে ব্যাপারগুলো আমরা কিন্তু এর আগেও এই ধরনের ঘটনাগুলোর কথা বলেছি। তবে আদমখোর জিনের ঘটনা বাংলাদেশে কিন্তু কম শোনা যায়, কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই দুটো দেশে এই ধরনের ঘটনা প্রচুর শোনা যায়। সেখানে নাকি এই আদমখোর জিনের উপস্থিতি অনেক বেশি। লিসেনার্স, আপনাদের মধ্যে যারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলোতে রয়েছেন, তারা যদি এই ধরনের ঘটনা জেনে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে AFNANTHEORRORWORLDBD afnandahorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম কাজী ফাহিম। উনি ওনার নানির কাছ থেকে শোনা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তবে ঘটনাটি দুইটি পার্টে বিভক্ত রয়েছে, কিন্তু দুটি পার্টের সাথেই একটি মিল রয়েছে। তো চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটির একটি পার্ট ওনার নানির সাথে ঘটে, অপরটি আকবর ভুইয়া নামক একজন ব্যক্তির সাথে ঘটে। মূলত একটি ভয়ঙ্কর পুকুরকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল। এই পুকুরটি নারায়ণগঞ্জ জেলার গোদনাইল এলাকায় রয়েছে। পুকুরটির নাম আন্ধেরির পুকুর। চলুন ঘটনার প্রথম অংশে যাই। এই যে আন্ধেরির পুকুর, এই পুকুরকে নিয়ে অনেক সত্য ঘটনা প্রচলিত আছে, যার প্রত্যক্ষ সাক্ষী এখনও অনেকেই জীবিত আছেন। তো এই ঘটনার সাল যতটুকু জানা যায় 1960 বা তার আশেপাশে হবে। সে সময় ওই এলাকায় দুইটি পুকুর ছিল, যার মধ্যে এই পুকুরটিকেই সবাই বেশি ব্যবহার করত। এই পুকুরের একটি রহস্যময় ব্যাপার ছিল। যখনই এলাকায় কোনো অনুষ্ঠান হতো, রহস্যজনকভাবে এই পুকুর থেকে দামি দামি থালা, বাসন, চামচ ইত্যাদি ভেসে উঠত। তো এরকম পুকুরের ঘটনা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই। এরকম ঘটনাও আমরা অনেকে শুনি যে পুকুরের
এই জিনিসগুলো থেকে কেউ একজন চুরি করেছে, তারপর বিশাল সমস্যা হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা শুনি। তো চলুন এই ঘটনার ব্যাপারটা কি সেটা জেনে আসি। তো মানুষজন তো থালা বাসন ব্যবহার করতোই এবং অনুষ্ঠান শেষে সেগুলোকে গভীর রাত্রে পুকুরের পানিতে ভাসিয়ে দেওয়া হতো। পরের দিন সকালবেলা এগুলোকে আর দেখা যেত না। তবে বিপত্তি বাধে একদিন। সেই পুকুরের মালিক ছিলেন আকবর ভূঁইয়া নামক একজন ব্যক্তি। তো উনি তার নিজের বাড়িতে একটি অনুষ্ঠানের জন্য ওই পুকুরের থালা বাসন ব্যবহার করেছেন, যেইভাবে আগে অনেকে ব্যবহার করতেন। তবে যখন তিনি রাতের বেলা থালা বাসনগুলো সুন্দর করে আবার সেই পুকুরের পানিতে ছেড়ে দিয়ে আসেন, পরে সকালবেলা সবাই দেখতে পায় যে পুকুরের ভেতর থালা বাসনগুলো ভেসে আসছে। মানে ভেসে আসছে বলতে পুকুরের ভিতরে হালকা একটু ঢেউ হয় অনেক সময় বাতাসের কারণে, এগুলো ভেসে ভেসে কোনোটা এক কিনারে চলে যাচ্ছে, আর এক জায়গায় চলে আসছে, মানে এলোমেলোভাবে সেগুলো নড়াচড়া করছে আর কি, বাতাসে সরে যাচ্ছে এরকম আর কি। সবাই এটা দেখে খুবই অবাক হয়, কারণ হলো এরকম ঘটনা কিন্তু আগে কখনোই ঘটেনি। সকাল গড়িয়ে রাত হয়ে যায়, সে থালা বাসন তখনও কিন্তু পানির উপরেই ভাসমান ছিল। তো ওই দিন রাতের বেলা আকবর ভূঁইয়া যখন ঘুমাচ্ছিলেন, তখন তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন 3টি কালো লম্বা অবয়ব, যাদের চেহারা বোঝা যাচ্ছে না, তারা সেই পুকুরের পানির উপর দাঁড়িয়ে আছে এবং বলছে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। আকবর ভূঁইয়া সকালে উঠে এই স্বপ্নের কোনো পাত্তাই দিলেন না। উনি দুঃস্বপ্নই মনে করেছেন, কারণ হচ্ছে কি ফিরিয়ে দেবেন, ওনার তো ফিরিয়ে দেওয়ার মতো কিছু নাই। আর ওইখানে যে 3টা অবয়ব দেখা গিয়েছিল, তাদের ফিরিয়ে দে বলছেন, উনি তো এই যে থালা বাসনগুলো সবই ঠিকঠাক মতো ফিরিয়ে দিয়েছেন, আর ওনার মতো অনেকেই এর আগেও ঠিকঠাক মতো ফিরিয়ে দিয়েছে। এগুলো নিয়ে তো তার আসলে মাথা ব্যথা হওয়ার কথা না, কারণ উনি ওনার জায়গায় তো কনফিডেন্ট যে উনি সবগুলো ঠিকঠাক মতো ফিরিয়ে দিয়েছেন। তো উনি তো এগুলো দুঃস্বপ্নই মনে করেছেন। ওই দিনও পুকুরের পানির উপর সেই থালা বাসনগুলো গত দিনের মতোই ভাসছে। তো ওই দিন রাতের বেলা আকবর ভূঁইয়া আবার যখন ঘুমাচ্ছিলেন, তখন আবার এই একই স্বপ্ন দেখেন। তিনি দেখেন তিনি পুকুরের সামনে দাঁড়িয়ে আছেন এবং পুকুরের উপর সেই 3টি অবয়ব দাঁড়িয়ে আছে। তবে এবার তাদের চেহারাটা কিছুটা বোঝা যাচ্ছে। তাদের চোখগুলো ছিল রক্তবর্ণ, মনে হচ্ছিল চোখগুলো থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। সেই 3টি অবয়ব আবারও বলছে, যা নিয়েছিস ফিরিয়ে দে। উনি স্বপ্নের মধ্যেই বলছেন, আমি তো সবই ফিরিয়ে দিয়েছি, আমার কাছে তো কিছু নাই। এই স্বপ্ন দেখার সাথে সাথে তার ঘুমও ভেঙে যায়। তখন তিনি বুঝতে পারেন নিশ্চয়ই এমন কোনো একটা ব্যাপার ঘটেছে যা তিনি জানতেন না। এই স্বপ্নগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো মেসেজ রয়েছে। তিনি পরের দিন বিষয়টি নিয়ে ভাবেন এবং আগামাথা কিছুই বুঝতে পারেন না যে আসলে ব্যাপারটা কি। উনি আবার চিন্তা করেন যে কোনো জিনিস রয়ে গেল কিনা। বাড়িতে কিন্তু খোঁজ খবর উনি করেছেন, কিন্তু না, কোনো কিছু তিনি পাননি। তন্ন করে খুঁজেছেন যে কোনো জিনিস আবার রয়ে গেছে কিনা, কিন্তু কেউ তো এটা রাখার কথা না। তো ওনার বাসা থেকে পুকুরের দূরত্ব ছিল বড়জোর পায়ে হেঁটে 1 মিনিট। তার বাসার যে জানালা, এই জানালা দিয়েই ওই পুকুরটিকে দেখা যেত। তো তিনি দ্বিতীয়বার যখন এই স্বপ্নটি দেখেছেন, পরের দিন রাত্রেবেলা তিনি যখন এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফিরছিলেন, তখন তিনি পুকুরের কাছ থেকে এক ধরনের আওয়াজ শুনতে পান। আওয়াজটা এমন ছিল যে রাতে যদি কেউ থালা বাসন ধোয় তখন এক প্রকারের আওয়াজ হয় না, ওই রকমের আওয়াজ হচ্ছে পুকুর থেকে। আকবর ভূঁইয়া যখন পুকুরের কাছে যান, তখন তিনি দেখেন এই থালা বাসনগুলো পুকুরের মাঝে চলে গিয়েছে। আগে তো বিভিন্ন সাইড দিয়ে বাতাসে বা পুকুরের পানিতে হালকা যে ঢেউ হয়, ওই ঢেউয়ে বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে এই ধরনের কোনো পাত্র যদি পুকুরে ভেসে থাকে, বিভিন্ন সাইডগুলো দিয়ে থাকে না, ওরকম ছিল। কিন্তু এই জিনিসগুলো এখন পুকুরের ঠিক মাঝে গিয়ে বৃত্তাকারে অবস্থান করছে। অনেক সময় ক্যারাম বোর্ডের যে গুটিগুলো আমরা দেখি, এই গুটিগুলো চারদিকে ফুলের মতো করে যখন সাজানো হয়, তারপরে হিট করা হয়, ওই রকম ফুলের মতো করে মনে হচ্ছে তারা সেজে আছে। তো ওই থালা বাসনগুলোকে ঘিরে 3টি অবয়ব দাঁড়িয়ে আছে। এই অবয়ব 3টি এই ভূঁইয়ার দিকে তাকায়। আকবর ভূঁইয়া এই অবয়ব 3টিকে কিন্তু চিনতে পেরেছেন। এরা হচ্ছে তার স্বপ্নে দেখা সেই 3টি অবয়ব। আকবর মিয়া তার বিপদ বুঝতে পেরে যখনই পুকুরের ওই পেছন দিকটাতে দৌড় দিবেন আর কি, মানে বাড়ির দিকে দৌড় দিবেন, তখনই তিনি দেখতে পান তিনি পুকুরের ভেতর।
মানে কিভাবে এত দ্রুত 1 সেকেন্ডের মধ্যে উনি পুকুরের ভেতর আসলেন এটা উনি বুঝতে পারছেন না। কেউ তাকে হ্যাচকা টান দিয়ে যে নিয়ে গেছে বিষয়টা এরকমও না। তার বুক পর্যন্ত পুকুরের পানি, পায়ের নিচে মাটি আছে অবশ্য। তো আকবর মিয়া এটা থেকে খুবই ভয় পান, কারণ হুট করে এরকম হওয়া মানে তার একটা বড় ধরনের বিপদ নেমে আসবে এখন। তো উনি কোনো মতে হেঁটে হেঁটে ওই পানি থেকে উপরের দিকে আসার চেষ্টা করছিলেন, আবার পিছন দিকে উনি তাকানো, তো দেখলেন যে ওই 3টা অবয়ব এখন আর নাই। তো আকবর মিয়া যখনই আবার পানি থেকে উঠতে যাবেন তখন তিনি অনুভব করেন তার পা খপ করে পানির নিচ থেকে কেউ যেন টেনে ধরেছে। এমন সময় তিনি তার ঘাড়ের কাছে কারো অনুভূতি টের পান। হঠাৎ করে একটা শক্ত হাত তার ঘাড় চেপে ধরে এবং পানির নিচে বারবার চুবাচ্ছে। 2 সেকেন্ড রাখে, আবার উঠায়, 2 সেকেন্ড আবার ওঠানোর পরে আবার 2 সেকেন্ড পানির নিচে চুবিয়ে রাখে, এইভাবে চুপ থাকে। এরকম 3 থেকে 4 মিনিট পর্যন্ত তাকে পানিতে চুবানো হয়, তাকে কোনো কথা বলারই সুযোগ দেওয়া হয়নি। এক পর্যায়ে তার কানে একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, তোর বাড়ির কাজের লোক যেটা নিয়েছে তা ফিরিয়ে দে, নাহলে ওই কাজের লোকের কোনো ক্ষতি করব না, তোর লাশ ভাসবে এই পুকুরেই। তো এই কথা বলার পরপরই নাকি তাকে তুলে ধরে ওই ঢিল ছোঁড়ার মতো যেন পুকুরের পানির উপর দিয়ে তাকে ছুঁড়ে মারল। উনি গিয়ে পড়েছেন পুকুরের চালে, মানে পুকুরের পাড়ে আর কি। তো মাটিতে ঠাস করে পড়ার পর শরীরে তো প্রচণ্ড ব্যথা পেয়েছেন, আর এমনি তো বেশ কয়েকবার তাকে তো চুবানো হয়েছে। তো তার আর তো সেন্স ছিল না। পরবর্তীতে ওরা যখন সেন্স ফেরে তখন তিনি নিজের বাসায় তাকে আবিষ্কার করেন। তো তাকে বলা হয় যে ওই এশার নামাজের পর মুসল্লিরা নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পুকুরের কাছে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন, সারা শরীর ভেজা। তো ওই অবস্থাতেই মুসল্লিরা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে আকবর ভূঁইয়া সবাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলেন। তিনি তার বাসায় থাকা যারা কাজ করতেন আর কি, এই লোকগুলোকে খুব ভালোভাবে জিজ্ঞেস করেন যে তারা কিছু নিয়েছে কিনা। এক পর্যায়ে একজনের কথাবার্তায় সন্দেহ মনে হলে তাকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা যখন হয়েছে, তখন স্বীকার করে যে সে লোভে পড়ে একটা ছোট্ট সুন্দর বাটি তার ঘরে রেখে দিয়েছে। তো দ্রুত ওই সময়ে গিয়ে সেই বাটি খুঁজে বের করে ওই রাত্রেই ওই বাটিটা পুকুরের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। তো এরপর ওই যে পুকুরের যে বাটিগুলো ভেসেছিল না, ওগুলো আর কিন্তু দেখা যায় নাই। এই যে ভয়ানক ঘটনা তার সাথে ঘটলো, এরপরে উনি সিদ্ধান্ত নেন যে এই পুকুরটি তিনি সেচ দিয়ে একদম ফাঁকা করে ফেলবেন। তো উনি তো ওই সময় যে পাম্পগুলো ছিল, শক্তিশালী পাম্প যেগুলো দিয়ে পানি সেচা হতো আর কি, তো সেগুলো দিয়ে উনি পুকুর সেচার কাজ শুরু করেছেন। তো আজব ব্যাপার হচ্ছে, সারাদিন পাম্প চালানোর পরও সেই পুকুরের পানি শেষ হয় না। তো আকবর ভূঁইয়া তাতেও হাল ছাড়লেন না, তিনি পরের দিনও পাম্প চালানোর সিদ্ধান্ত নেন। প্রয়োজনে আরও পাম্প এসে সেখানে যুক্ত হবে, এরকম সিদ্ধান্ত নিয়েছেন। কততে পানি কমবে না, পানি কমতেই হবে। তো ওই দিন গভীর রাত্রে আকবর ভূঁইয়ার বাসার কাছ থেকে প্রচণ্ড জোরে একটা আওয়াজ আসে। তার বাড়ির আশেপাশে থাকা সকল মানুষের ঘুম ভেঙে যায় সেই আওয়াজে। সবাই তো আকবর ভূঁইয়ার বাড়িতে এসে উপস্থিত হয়। সবাই একটা বিষয় দেখে পুরো অবাক হয়ে যায়। তারা দেখে আকবর ভূঁইয়ার সদ্য নতুন করে তোলা দোতলা বাড়িটি ভেঙে পড়ে রয়েছে, আর তার পাশে বসে আকবর ভূঁইয়ার পরিবার কান্নাকাটি করছে। সে রাতে কিন্তু কোনো প্রকার ভূমিকম্প হয়নি, তাহলে সদ্য করা নতুন বাড়িটি ভাঙল কীভাবে? আল্লাহর অশেষ রহমতে আকবর ভূঁইয়ার পরিবার সে বাড়িতে তখনও ওঠেনি, তারা অন্য বাড়িতে থাকতো। মানে তাদের যে জায়গা, ওই জায়গাতেই কিন্তু আগের যে ঘর সেই ঘরটাতে থাকতো, এবং পাশে আর একটা নতুন ঘর তৈরি করছিলেন তারা, দোতলা, প্রায় সম্পূর্ণও হয়ে গিয়েছিল। অল্প কয়েকদিন পরে সেটার মানে সেই বাড়িতে উঠবেন, সেটার উদ্বোধন হবে, এমন কথাই ছিল। তো যাই হোক, ভোরের দিকে যখন আকবর মিয়া ঘুমিয়েছেন, তখন এই আকবর সাহেব উনি 3টি অবয়বকে স্বপ্নে দেখেন। এই 3টি অবয়ব কড়া গলায় তাকে বলল, আর যদি জীবনেও এই পুকুর সেচার নাম নিস, তাহলে তোর পুরো পরিবারকে এই পুকুরের তলানিতে গেঁথে মারবো, লাশও খুঁজে পাওয়া যাবে না। তো পরবর্তীতে আকবর ভূঁইয়া বা অন্য কেউ পুকুর সেচেও নেই, বালি দিয়েও ভরাট করেনি। পুকুরটি এখনও পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। তার আশেপাশে অনেকগুলো বিল্ডিং করা হয়েছে। বিগত 30 বছর যাবৎ সেখানে কোনো প্রকারের ভৌতিক ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। পুকুরটিকে এখন সবাই ভূঁইয়া বাড়ির পুকুর নামেই
চেনে। তো এটা তো গেল আকবর ভূঁইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার আসি অন্য আরেকটি ঘটনা। সেই ঘটনাটি আমাদেরকে যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার নানির সাথে ঘটেছিল। তো এই ঘটনাও কিন্তু এই পুকুরকে কেন্দ্র করেই। এটা যে অন্য কোনো ঘটনা তা না, আমরা তো শুরুতেই বলেছি যে এই ঘটনায় দুটি পার্ট রয়েছে। তো এই কাজী ফাহিম ভাইয়ের যিনি নানি, তার সাথে ঘটনাটি ঘটেছিল 1964 সালে। তখন ওনার নানির বয়স ছিল 12-13 বছর। ছোটবেলায় ওনার নানি খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে ছিলেন। সারাদিন তিনি মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন। তো ঘটনা যখন ঘটে সময়টা ছিল তখন শীতকাল। এক সন্ধ্যার দিকে ওনার নানি মাঠ থেকে খেলে তার বাসায় যাচ্ছিলেন। সেই সময় এই পুকুরটির পাশ দিয়েই ওনার নানির বাসায় যাওয়ার জন্য একটি সাঁকো তৈরি করা হয়েছিল। তো সেই সাঁকো দিয়ে খুব সহজেই ওনার নানির বাসায় যাওয়া যেত। শীতকাল থাকার কারণে পুকুরের মধ্যে পানির পরিমাণও ছিল কম। তো ওনার নানি ওই সাঁকো পার হচ্ছিলেন। যখন অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছেন তখন তিনি অদ্ভুত একটি ঘটনা লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন পুকুরের ভেতর এক বিন্দু পরিমাণ পানিও নেই, সমস্ত পুকুর শুকনো হয়ে রয়েছে। তিনি খুবই আশ্চর্য হন, কেননা তিনি খেলতে যাওয়ার আগেও দেখে গিয়েছিলেন যে পুকুরটা কিন্তু পানিতে ভর্তি ছিল। তিনি আরও লক্ষ্য করেন পুকুরের তলানিতে একটি নৌকা রয়েছে এবং সেই নৌকার ভেতরে একটি জিনিস চকচক চকচক করছিল। তিনি সেই বস্তুটি কি তা দেখার জন্য করেছেন কি, ওই সাঁকো থেকে নেমে আসছেন, নেমে পুকুরে নামছেন, আস্তে আস্তে ওই নৌকার কাছে যেতে থাকেন। তো পুকুরে পানি না থাকলেও কাদা কিন্তু ছিল। এক পর্যায়ে যখন তিনি নৌকার খুবই কাছে চলে এসেছিলেন তখন তিনি দেখতে পেলেন পুকুরের মধ্যে আস্তে আস্তে কোথা থেকে যেন পানি আসা শুরু করেছে। তিনি এই বিষয়টি দেখে খুবই ভয় পান। যখনই তিনি পিছনে ফিরে দৌড় দিতে যাবেন, আসলে দৌড় দেওয়ার তো সুযোগ নাই, পুকুরে তো কাদা, আস্তে আস্তে আগাতে হবে। কিন্তু উনি দৌড় দেওয়ার যখন চেষ্টা করেছেন তখন পা পিছলে পুকুরে পড়ে যান। যখন তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান তখন পর্যন্ত বুক পর্যন্ত পানি উঠে এসেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে উনি কিন্তু খুবই ভালো সাঁতার জানতেন, তবে কেন জানি তখন উনি সাঁতার কাটতে পারছিলেন না। শীতকাল থাকার কারণে পুকুরের পানি খুবই ঠান্ডা ছিল এবং তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সে সকল ঘটনার আকস্মিকতায় তিনি এক পর্যায়ে ওই অবস্থাতেই জ্ঞান হারান, ওই পানির মধ্যেই জ্ঞান হারিয়েছেন। তার যখন জ্ঞান ফেরত আসলো তখন তিনি তাকে নিজের বাসা আবিষ্কার করলেন এবং দেখলেন তার পরিবারের সদস্যরা বসে আছে তার পাশে। তিনি দেখলেন তার মা তার খালা একসাথে বসে তার পা মালিশ করে দিচ্ছে আর তার বাবা তার মাথায় তেল মালিশ করে দিচ্ছে। যখন তার জ্ঞান ফেরত আসে আর কি, তখন একটু স্বাভাবিক হয়েছেন। তার মা তাকে জিজ্ঞেস করলো কী হয়েছিল। তিনি পরবর্তীতে তার সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনা বিস্তারিত খুলে বলেন। তার বাবা তখন তাকে বলেন তিনি তার খালাকে নিয়ে যখন বাসায় ফিরছিলেন তখন তিনি দেখেন এই অবস্থা, যে তার মেয়ে পানিতে ডুবে যাচ্ছে। পরবর্তীতে তার খালা এবং বাবা দুজনে মিলেই তাকে পানি থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে এই ফাহিম ভাইয়ের নানিকে স্থানীয় একজন ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব সব ঘটনা শুনে নানিকে কিছু পানি পড়া এবং একটি উপদেশ দেন। সেটি হচ্ছে যে নানির জন্য দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয়। তো তখনকার যেই প্রেক্ষাপট, তখন তো অনেক অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তো এর অল্প কিছুদিন পরে নানিকে বিয়েও দিয়ে দেওয়া হয়। তো নানি সেই এলাকারই একটি বাসায় থাকা শুরু করেন। এরপর কেটে যায় প্রায় 10 বছর। নানির একটি মেয়ে আর 6 জন ছেলের জন্ম হয়। তো ভালোই কাটছিল সব কিছু। তবে এ সময় নানির পরিবারে নেমে আসে ভয়াবহ এক অন্ধকার। এক সময় এই যে নানা, ফাহিম ভাইয়ের নানা, উনি টিউবারকিউলোসিস যক্ষা রোগে আক্রান্ত হন। বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। সে সময় এই যক্ষা রোগের চিকিৎসা ছিল খুবই ব্যয়বহুল এবং জটিল। যক্ষা রোগে আক্রান্ত হলে তার মৃত্যু অবধারিত ছিল। ওই সময় একটা কথা ছিল যে যার হয় যক্ষা তার নাই রক্ষা। এখন যদিও চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে, কিন্তু ওই সময় কিন্তু যক্ষা হলে খুবই খারাপ অবস্থা হয়ে যেত। তো নানির পরিবার থেকে সাহায্য করা হলেও এই পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য আরও অনেক টাকা পয়সার প্রয়োজন ছিল। ফলে নানি বাধ্য হয়ে একটি মিলে কাজ করা শুরু করেন। এক রাতের ঘটনা, নানি যখন মিল থেকে কাজ করে রাতে বাসায় ফিরছিলেন তখন সেই পুকুরের কাছ দিয়ে যাচ্ছিলেন।
এই পুকুরে তো তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, এটা তো উনি জানেন, কিন্তু তারপরে যাওয়ার পথই তো এইটা, কি আর করবেন। তো যখন নানি যাচ্ছিলেন ওই দিকটা দিয়ে, নানি এ সময় খেয়াল করেন যে পুকুরের কিনারায় অনেকগুলো টাকা ভেসে উঠেছে, খুব চকচক চকচক করছে টাকাগুলো, মানে স্বর্ণের টাকা। তো নানি এ সকল টাকা থেকে খুবই আশ্চর্য হন, কিন্তু ভয় পান না। তিনি কি করেছেন, সেই টাকাগুলো পানি থেকে উঠিয়ে বাসায় নিয়ে আসছেন এবং গুণে দেখেন যে প্রায় যদি 1 টাকা বলি, একটা কয়েনের উপর 1 টাকা লেখা থাকে যদি বলি, এরকম 100টা স্বর্ণের গোলাকার মুদ্রা বা টাকা পেয়েছেন তিনি। এইভাবে প্রায় প্রতিদিনই নানি যখন তার ডিউটি সেরে বাসায় ফিরতেন তখন পুকুর থেকে এরকম টাকা পেতেন। তো একদিন রাতের বেলা নানি যখন ঘুমাচ্ছিলেন তখন বাড়ির বাইরে থেকে একটি গলার আওয়াজ পান। নানি যখন ঘরের বাইরে যান, দরজা খুলে, তখন তিনি দেখতে পান 3 জন বৃদ্ধ মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাদের দেখে স্বাভাবিক মানুষের মতো মনে হলেও নানি লক্ষ্য করেন যে তাদের পেছনে 7টি বড় বড় পিতলের ঢেকির মতো কিছু একটা ছিল। সেই 7টি অবয়ব নানিকে লক্ষ্য করে বলেন যে 7টি অবয়ব বলতে 3টা অবয়ব আর কি, ওই 7টা অবয়বকে লক্ষ্য করে বলছেন আর কি, যে তোর কাছে যেই একটি ডাব এবং 6টি নারকেল আছে তা আমাকে দিয়ে দে, আর এই 7টি ঢেকি তুই নিয়ে যা। নারীর ভাষ্য মতে তিনি তখন এক অদ্ভুত মায়াজালে আবদ্ধ ছিলেন। কেন জানি বৃদ্ধের কথা ছাড়া আর অন্য কারো কথাই তিনি শুনতে পারছিলেন না। দিন দুনিয়া কী হয়ে যাচ্ছে এটাও উনি জানতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি মনের অজান্তেই তাদের সেই প্রস্তাবে হা করে দেন যে হ্যাঁ আমি রাজি। তো পরের দিন সকালবেলা তিনি ওঠেন এবং এই ঘটনার কথা মনে করেছেন, চিন্তা করেছেন এটা মনে হয় একটা স্বপ্ন দেখেছি। এর ঠিক 2 মাসের মাথায় তার 6 জন ছেলে অস্বাভাবিকভাবে মারা যায়। তার 4 জন ছেলে প্রচণ্ড জ্বরে ভুগে একই দিনে মারা যায়, আর বাকি 2 জন ছেলে পানিতে ডুবে মারা যায়। আসলে এই সকল ঘটনা এত তাড়াতাড়ি ঘটেছিল যে এর পেছনে যে কোনো ভৌতিক কারণ থাকতে পারে তা কারো মাথায় আসেনি ওই সময়। নানির পরবর্তীতে মাত্র একটি সন্তান জীবিত থাকে, তার নাম ছিল রাবেয়া। এই রাবেয়াও 9 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। 7টা সন্তান যদি কারো হারায় তার মাথা কি ঠিক থাকে? নানা নানি মনের দুঃখে তারা কারোর সাথে আর কথাই বলতেন না। একটা মানসিক প্রচণ্ড শক তারা পেয়েছিলেন। তবুও তো জীবন আসলে থেমে থাকে না, তাই না? আল্লাহর উপর ভরসা করে ওনারা চলা শুরু করেন। এর মধ্যে কি হয় যে নানা, যিনি যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন, যার সুস্থ হওয়াটা অনেকটা ওই সময় প্রেক্ষাপটে অসম্ভব ছিল, নানা অদ্ভুতভাবে সুস্থ হয়ে ওঠেন। আবার তারা নতুন করে জীবন শুরু করেছেন। সালটা ছিল 1983। সে সময় এই যে কাজী ফাহিম ভাইয়ের মা তখন তার নানির গর্ভে ছিলেন। তো এক রাত্রে ওনার নানি যখন ঘুমিয়েছিলেন তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন সেই পুকুর পাড়ে তিনি দাঁড়িয়ে এবং তার সামনে 3টা অবয়ব। সেই 3টা অবয়ব এই নানিকে লক্ষ্য করে বলছে, তোর পেটে যেই ডাবটি আছে এই ডাবটি আমাদেরকে দিয়ে দে, আর এই গয়নাগুলো তুই নিয়ে যা। তবে এইবার আল্লাহ তাআলার দয়ায় নানি তাদের মায়াজালে আবদ্ধ হন নাই। উনি ওখান থেকে চলে আসেন। তো স্বপ্নে এটা দেখেছেন যে উনি ওখান থেকে চলে এসেছেন, তাদের সাথে কোনো কথা বলে নাই। স্বপ্ন যখন ভেঙে যায় তখন এই সকল ভয়াবহ কথা তার মাকে খুলে বলেন। তিনি আরও বলেন অনেক বছর আগে এই অবয়বগুলো তার কাছে এসেছিল, 6টি নারকেল এবং একটি ডাব চেয়েছিল। নানি তাদের মায়াজালে পড়ে তাদেরকে হা বলে দিয়েছিলেন। নানির মা এই সমস্ত কথা শুনে হাউ মাউ করে কাঁদতে থাকেন এবং কাঁদতে কাঁদতে বলেন, হায় রে, এ কী করছিস? তুই যদি আগে আমাকে বলতি তাহলে তো আমি একটা ব্যবস্থা নিতে পারতাম। তুই নিজেই তো তোর সন্তানদেরকে এদের হাতে দিয়ে দিয়েছিস। আমরা যদি জানতাম তাহলে তো এই সোনামানিকগুলো বাঁচানোর চেষ্টা করতে পারতাম, তারা হয়তো বা মারা যেত না। এখন আল্লাহই তো তাদের মৃত্যু এভাবে লিখে রেখেছেন। তো যেহেতু এই স্বপ্ন উনি দেখেছেন, তো নানির মা দেরি না করে ওই দিনই নানিকে একটি কবিরাজের কাছে নিয়ে যান, যার বাসা নারায়ণগঞ্জ জেলার জালকুড়ি নামক একটা জায়গা ছিল। অনেক আগের কথা, 1983 সাল। তো ওনার নানির সেই কবিরাজের নামটা ঠিক খেয়াল নাই, তবে যখন তারা কবিরাজের কাছে গিয়েছিলেন তখন সেই কবিরাজ নানির কথা সব মন দিয়ে শোনেন এবং দুঃখ প্রকাশ করেন। এবং উনি বলেন যে যদি আগে যে ঘটনা ঘটেছিল সেটা যদি উনি সবাইকে বলতেন
আর ওই যেই স্বর্ণের টাকা যেটা উনি ভাসতে দেখেছিলেন, এগুলো ছিল একটা ফাঁদ, একটা ট্র্যাপ। এই ট্র্যাপে উনি পড়ে গিয়েছিলেন, কারণ ওই সময় তার পরিবারের টাকার প্রয়োজন ছিল। কিন্তু ওই টাকাগুলো উনি কিন্তু ব্যবহারও করতে পারেন নাই, এক জায়গায় রেখেছিলেন, পরবর্তী সেটা আসলে ওইভাবে পাওয়া যায় নাই। কিন্তু এই ট্র্যাপে ফেলেই মূলত এই ভয়ঙ্কর কাজটি ওই দুষ্টু জিনেরা করেছিল। মূলত এই যে পিতলের ঢেকিগুলো দেওয়ার কথা যেগুলো বলা হয়েছিল, তার বিনিময়ে যে ডাব এবং নারকেল চেয়েছিলেন, তা মূলত ডাব বলতে নানির মেয়ে সন্তান আর নারকেল বলতে নানির ছেলে সন্তানদেরকে চাওয়া হয়েছিল। আর এমন কিছু জিন থাকে যারা মানুষদেরকে এইভাবে ট্র্যাপে ফেলে বাচ্চাদেরকে বলি দিয়ে থাকে। তবে তারা মা অথবা বাবার অনুমতি না পেলে বাচ্চাদেরকে কিন্তু নিয়ে যেতে পারে না বা বলি দিতে পারে না। তাই অনেক সময় তারা বাবা মাকে মায়াজালে ফেলিয়ে বিভিন্ন ধরনের জিনিসের লোভ দেখিয়ে বাচ্চাদের বলির অনুমতি নিয়ে নেয়। তো 7টি সন্তান বলি দিয়েও কিন্তু ওরা ক্ষান্ত হয়নি। এখন যেহেতু নানির পেটে যে সন্তানটি রয়েছে তাকেও তারা বলি দিতে চায়। তো কবিরাজ আরও বলেন যে তুই যদি এই কথাগুলো তোর মার কাছে না বলতি, তাহলে এবার সন্তানটিও ভূমিষ্ঠ হওয়ার পর ওরা বলি দিয়ে ফেলতো। তো যখন কবিরাজের কাছে এই সমস্যার সমাধান চাওয়া হয়, তখন কবিরাজ অদ্ভুত ধরনের একটা সমাধানের কথা বলেন। তিনি বলেন, আর কিছুদিন পরেই হবে পূর্ণগ্রহণ, অর্থাৎ সেই দিন চাঁদ সম্পূর্ণভাবে ফুটে উঠবে আকাশে। সেই রাতে এই কবিরাজ একটি কলসিতে কিছু পানি এনে দেবেন। এরপর নানা মানে নানির হাজবেন্ড এই পানিটা, চাঁদ যখন পুরোটা আকাশে ফুটে উঠবে, তখন এই পুকুরের ভেতরে এই পানিটা ঢালতে হবে। পানি ঢালার বেশ কিছুক্ষণ পর পুকুরের ভেতর থেকে একটি নৌকা ভেসে উঠবে এবং সেই নৌকাটি এই নানার কাছাকাছি আসবে। নানা তখন যেটা করবে সেটা হচ্ছে এই নানির কাছে যত ধরনের স্বর্ণ যেগুলো আছে, এই সব কিছু এই নৌকার ভেতরে দিয়ে দিতে হবে। তখন নৌকাটি আস্তে আস্তে আবার মাছ পুকুরে চলে যাবে। আর তখন নানাকে এক নিঃশ্বাসে পিছন দিকে না তাকিয়ে এক দৌড়ে বাসায় চলে আসতে হবে। আর নানা যখন বাসায় আসবেন, তখন নানি তাকে হালকা গরম পানি দিয়ে গোসল করিয়ে দিবেন। এটাই সমাধান, এর থেকে আর সহজ উপায় হয় না, এটা কবিরাজ বলে দেন। তো ওনারাও রাজি হয়েছেন। এর কয়েকদিন পরে ছিল সেই কাঙ্ক্ষিত পূর্ণগ্রহণের রাত। সে রাতে নানা কবিরাজের দেয়া কলসি এবং নানির যত অলংকার রয়েছে তা একটি পুটলিতে বেঁধে নেন। চাঁদ যখন উঠেছিল তখন উনি পুকুর পাড়ে গিয়েছেন এবং সেই কলসির পানি পুকুরে ফেলে দেওয়ার কিছুক্ষণ পর একটি নৌকা পুকুরের ভেতর থেকে উপরে উঠে আসে এবং যখন নৌকাটি কাছে আসে তখন একে একে কাছে চলে এসেছে। তখন নানা নানির সকল অলংকার ওই নৌকার মধ্যে দিয়ে দেন এবং ঘুরে এক নিঃশ্বাসে বাসায় চলে আসেন। একটা দৌড় দিয়েছেন, বাসায় চলে আসছেন। তো নানি এরপরে হালকা গরম পানি দিয়ে ওনাকে গোসল করিয়ে দিয়েছেন। তো এরপর নানির সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি। কাজী ফাহিমের আম্মা উনি সুস্থভাবে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন। এরপর কাজী ফাহিমের আরও 2টি মামা মানে তার নানির আরও 2টি ছেলে সন্তান হয়। এই ছেলে সন্তানদের মধ্যে একজন মাওলানা এবং একজন ব্যবসায়ী বর্তমানে যারা আছেন আর কি। তো এভাবেই ভুলের কারণে তার 7টি সন্তান এই দুষ্টু জিনেদের বলি হয়ে গিয়েছিল। এই আন্ধারি পুকুরের ভেতরে থাকা এই জিনেদের ফাঁদে পড়ে। প্রিয় লিসেনার্স, এমন ঘটনা যদি কারো ঘটে, যদি কেউ স্বপ্নে দেখেন, যারা সন্তানের বাবা বা মা হয়েছেন, তা যদি এই ধরনের বিষয় কখনো দেখেন স্বপ্নের মধ্যে, অবশ্যই সতর্ক থাকবেন। আর এই স্বপ্নের কথাগুলো গোপন করবেন না। দ্রুত ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিবারে ভয়ানক একটি বিপদ নেমে আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি কাজী ফাহিম ভাইকে চমৎকার রোমহর্ষক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আলামিন। ওনার বাড়ি নারায়ণগঞ্জেই।
তো ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। তো চলুন ঘটনাতে চলে যাই। ঘটনা খুব বেশি দিন আগের নয়, দীর্ঘ একটি মাস রোজা রেখে খুব ভালোভাবেই উনি ইবাদত বন্দেগী করেছেন। তো রোজার ঈদের পর শাওয়ালের 6টি রোজা রাখতে হয়, যেটাকে অনেকেই আমরা সাক্ষী রোজা বলে থাকি। এই সাক্ষী রোজার একটা ফজিলত রয়েছে যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখে সেজন্য সারা বছরই নফল রোজা রাখে। তো এই কারণেই মূলত আমরা অনেকেই 1 মাস রোজা রাখার পর ঈদের পরের দিন থেকে বা তারও কয়েকদিন পর থেকে সুবিধাজনক সময়েই এই শাওয়ালের 6টি রোজা আমরা রাখার চেষ্টা করি। তো উনিও ঈদের পরে এই শাওয়ালের রোজা রাখা শুরু করেছিলেন। তো উনি প্রথম রোজা রাখার পরের দিন সাহরি খেয়ে উনি দেখে যে এখনও অনেক টাইম বাকি আছে, এখনও আজানও দেন নাই, মানে আজানও মুয়াজ্জিন দেন নাই। কারণ হলো এখন তো রমজান মাস না, রমজান মাসে তো একটা নির্দিষ্ট সময় সাথে সাথে সাহরির সময়টা পার হলেই আজান দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে কিন্তু এরকম টাইমটা মেনটেন করা হয় না। তো এই কারণেই আসলে ঘড়ির সময়টা দেখেই উনি ফিক্স করেছিলেন যে কখন সাহরির সময়টা শেষ হয়। তো উনি চিন্তা করলেন যে এখনও তো আজান দিতেও অনেক দেরি, তো এই সময় আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিই। এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে তাহাজ্জুদের নামাজটাও মিস হয়ে যাবে এবং ফজরের নামাজটাও মিস হয়ে যেতে পারে। তো উনি চিন্তা করলেন যে যাই, ঘর থেকে বের হয়ে অজু করে আসি। তো অজু করার আগে একটু ওয়াশরুমে যাবেন জল বিয়োগ করার জন্য। তো ওনাদের যে ওয়াশরুম আর যে কলপার, মানে যেখানে উনি অজু করবেন, তো ওনাদের ওয়াশরুমটা ছিল ছোট একটি খাল পাড়ে। এটা এমন একটা পুকুর যে একটা সময় নদীর সাথে নাকি এটার সংযোগ ছিল, আর ওইটার সাথেই ওয়াশরুম, আর তার একটু সামনে একটা গোসলখানা, আর ওনাদের একটা মোটর বসানো আছে। সেই মোটরের পানি ওঠানোর জন্য একটা ট্যাঙ্ক বা টাঙ্কি বলি আমরা অনেকে, যেটা সেটা বসানো আছে। তো উনি ঘর থেকে বের হওয়ার আগে উনি ওনার ওয়াইফকে বললেন যে আমি তো ওয়াশরুমে যাব, তুমি কি আমার সাথে বাইরে যাবা? তো তার ওয়াইফ আবার বললেন না, তুমি যাও, আজান হয়ে গেলে আমাকে ডাক দিও, আমি নামাজ পড়বো। তো উনি আর তাকে ডাকেন নাই, তো উনি ওয়াশরুমের দিকে রওনা দিয়েছেন। তো উনি যখন ওয়াশরুমের কাছাকাছি গিয়েছেন তখন উনি দেখেন যে ওয়াশরুমের সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে। তো উনি দেখে খুব অবাক, কারণ উনি মাত্র তাকে ডেকে আসলেন, তার স্ত্রী তখন ঘুমের মধ্যে বলল যে আজান হলে ডাক দিও। এখন কোত্থেকে আসলো, তার আগে এখানে চলে আসলো, এটা কিভাবে সম্ভব? তো উনি আবার ওনার স্ত্রীকে বলছেন যে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আসো, যে আমার তো অনুরোধ করলাম, আমার অনুরোধ তো রাখলা না, উঠলা না, তাই এখন কিভাবে আসলা, এত তাড়াতাড়ি কীভাবে আসলা? উনি কিন্তু প্যারানর্মাল কোনো কিছু চিন্তা করেন নাই। উনি একটু রাগ হয়েছিলেন যে ওই সময় ডাকলাম উঠলো না, কিন্তু আমাকে চমকে দেওয়ার জন্য কি এখানে আসলো না। কিন্তু উনি দেখলেন যে না, তার স্ত্রী কোনো কথার উত্তরই দিল না, উল্টো সোজা হন হন করে কলপারের দিকে হাঁটতে হাঁটতে চলে গেল, মানে যেখানে গিয়ে উনি অজু করবেন। ওনার স্ত্রী মনে হচ্ছে উনি অজু করার জন্য দিকটাতে চলে গেলেন। তো উনি আর কোনো কথা না বলে উনি ওয়াশরুমের ভিতরে ঢোকেন। হয়তো 2 মিনিটের মাথায় উনি আবার ওয়াশরুম থেকে বের হয়ে পড়েন। বের হয়ে উনি চিন্তা করছেন হয়তো বা তখনও ওনার স্ত্রী অজু করছে, কিন্তু উনি যখন কলপারে গিয়েছেন তখন দেখেন যে না, তো ওখানে কেউ নাই। উনি দ্রুত অজু করেন, অজু করে উনি ঘরে ঢুকে দেখেন যে ওনার স্ত্রী গভীর ঘুমে মগ্ন। তো উনি তখন তাকে ডাক দিয়েছেন। তো ঘুমের ভিতর থেকে একজন মানুষের আসলে ডেকে ওঠানোর পর তার কথাবার্তায় একটু অসংলগ্নতা থাকে, স্বাভাবিকভাবে আমাদেরও থাকে, একটু সেন্স আসতে কয়েক সেকেন্ড সময় লাগে, তাই না? তো যখন ডাক দিয়েছেন তার স্ত্রী তো হু 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 এরকম করে উঠছে আর কি, হঠাৎ করে ডাক দিয়ে যেরকমটা হয়। তো এটা শুনেই উনি বুঝতে পেরেছেন যে তার স্ত্রী গভীর ঘুমে রয়েছে। তারপরও জিজ্ঞেস করেছেন যে কী ব্যাপার, তুমি ওয়াশরুমে গেলা, আবার এত তাড়াতাড়ি চলে আসলা? তখন উনি বলছেন যে ওয়াশরুম, কিসের ওয়াশরুম, আমি তো যাই নাই, আমি তো বাইরেই বের হই নাই। তখন আবার উনি এই ঘটনা বলেন যে তোমাকে তো দেখলাম এই অবস্থা।
তখন ওনার স্ত্রী ভয় পান। উনি বলেন যে তুমি এখন বাসায় নামাজ পড়ো, মসজিদে যেতে হবে না। তখন উনি বলছেন যারা ধুর, এই ভূতের ভয়ে মসজিদে যাবো না, এটা কি হয় নাকি, আজান দিক আমি বাইরে বের হবো না। তো উনি তো তাহাজ্জুদের নামাজ পড়বেন, তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি দাঁড়িয়েছেন। তাহাজ্জুদের নামাজ 1 রাকাত পড়ার পর 2য় রাকাতের সময় ওনার কাছে মনে হলো ওনার বাড়ির বাইরে উঠোনে নূপুর পায়ে হেঁটে বেড়ালে যেরকম শব্দ হয় না, ঠিক ওই রকম। তো এদিকে ওনার স্ত্রী, তিনি কিন্তু ইতোমধ্যে আবার ঘুমিয়ে গেছেন। তো নূপুরের এই শব্দ পেয়ে উনি কিন্তু আবার ওই 2য় রাকাত শেষ করে ওনার স্ত্রীকে ডাক দেন না, যদি আরও ভয় পায় এই জন্য। তো 2 রাকাত শেষ হওয়ার পর সাহস করে এই আলামিন ভাই বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে উনি বলছেন যে বাপুরে, তুমি যেই হয়ে থাকো না কেন, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আল্লাহর ইবাদত করতে দাও। আর তোমার কারণে যদি আমার ইবাদতের কোনো ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এই কথা বলে উনি ঘরে চলে আসেন। তো ঘরে চলে আসার পর কিন্তু ওই নূপুরের শব্দ আর উনি শোনেন না, কিন্তু যখনই উনি আবার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, তখন মনে হলো বাইরে প্রচণ্ড বাতাস, দমকা বাতাস। বাতাসটা অনেক সময় আমরা দেখি না এরকম যে কালবৈশাখী ঝড়ের যে বাতাসটা খালি ঘুরতে থাকে, একবার এই পাশ থেকে একবার ও পাশ থেকে, ওই রকম মনে হচ্ছে এরকম কোনো বাতাস একে অন্যকে ধাওয়া করছে, বা এরকম একবার এই পাশে একবার ওই পাশে ঘরে আঘাত করছে, এরকমটা। তো অল্প সময়ের মধ্যে সেটা থেমেও যায়, কোনো বৃষ্টি টিষ্টি এরকম কোনো কিছু ছিল না, শুধু বাতাস এরকম। তো অল্প সময় পর বলতে যখন ফজর আজান দিয়ে দেয় তখন থেমে যায়। তো আজান শুনে উনি নামাজ পড়েন, তবে ঘরেই নামাজ পড়েছিলেন। আসলেই ওই সময়ে তাকে বাইরে যাওয়ার মতো অবস্থা আসলে ছিল না, যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটল। তবে এরপর থেকে রাত হলে নূপুরের আওয়াজ উনি শোনেন, কিন্তু কিছুই দেখেন না। অল্প কিছুদিন আগে নারায়ণগঞ্জে এই গ্যাস লাইনে সমস্যা হওয়ার কারণে ওনাদের যে বাসা, ওই বাসায় একজন ভাড়া নিয়েছিলেন একটা পরিবার। তো ওই পরিবারের যিনি ভদ্রমহিলা ছিলেন, উনি রাতে রান্না করছিলেন। কারণ হলো দিনের বেলা এই গ্যাস থাকে না, এই জন্য রাতের বেলা রান্না করতে হয়। তো রাতের বেলা রান্না করছিলেন, হঠাৎ করে নাকি তার কাছে মনে হয় তার পেছনে কেউ একজন হেঁটে চলে গেল। পেছন দিকে তাকিয়ে দেখেন না, কেউ নাই। আবার কখনো কখনো মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছেন। তো এক রাত্রে হয় কি, উনি মাছ রান্না করবেন, তো মাছটা ভেজে তারপর রান্না করতে হবে। তো উনি মাছ ভাজাটা রেখেছেন, মানে এরপরে উনি তরকারি তৈরি করছেন, সেই তরকারির মধ্যে আবার ছেড়ে দেবেন। তো ওই তরকারিটা হচ্ছিল মাছ ভাজা, অন্য আর একটা পাত্র ছিল। তখন উনি দেখলেন যে ওনার কিছু পানি লাগবে। তো উনি কী করেছেন, ওই মাছ ভাজা ওখানে রেখে তরকারিটাও চুলায় রেখে উনি কলবারে পানি আনতে যাবেন। তো পানি আনতে যাওয়ার পর উনি পানি নিয়ে এসে দেখেন যে হ্যাঁ, তরকারি ঠিকঠাক মতোই হচ্ছে, কিন্তু মাছ একটাও নাই। এখন বিড়াল যদি মাছ নেয়, সে তবে একটা মুখে নিয়ে দৌড় দেবে, এতগুলো মাছ, টুকরো টুকরো মাছ তো সে মুখে নিয়ে দৌড় দিতে পারবে না। কিন্তু একটা পিস মাছও নাই। এটা দেখে উনি তো ভয়ে আর রাতের বেলা রান্নাই করেন নাই, রান্না ওই অবস্থাতেই উনি ক্লোজ করে দেন। তো তারপর এই বিষয়টা আলামিন ভাইকে বলেন। এরপর ওনারা এক হুজুরের কাছে যান। তখন সেই হুজুর কিছু অদ্ভুত তথ্য দেন। হুজুর বলেন ওনাদের এই বাসায় নাকি 2টা জিন আছে, একটা মহিলা জিন আর অন্যজন সাদা পাঞ্জাবি পরিহিত, পাগড়ি পরা, সেও একটা বৃদ্ধ জিন। তবে এই বৃদ্ধ জিনটা আগে ছিল না। তো হুজুর যেটা বলেন সেটা হলো যে ওই বাসাতে শুধু ওই মহিলা জিনটি ছিল, সেও যে বেশি দিন হলো এসেছে বিষয়টা এরকম না। তো যখন এই আলামিন ভাই তাহাজ্জুদের নামাজের সময় বের হয়েছিল, তখন ওই মহিলা জিনটা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তো এরপর উনি যখন নামাজে দাঁড়িয়েছেন, তখন এই নূপুরের আওয়াজ পায় তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তো এরপর উনি যখন বাইরে বের হয়ে আসছেন, বের হয়ে আসার পর উনি বলেন যে তুমি যে, মানে আমার
ইবাদতে ডিস্টার্ব করো না। তো এরপর হয় কি, ওই দিক দিয়ে নাকি একটা ভালো জিন যাচ্ছিল, সেও পরহেজগার জিন। মূলত সেই পরহেজগার জিন ওই মহিলা জিনকে এসে প্রথমে অনুরোধ করে যে তুমি চলে যাও এখান থেকে, ওকে ডিস্টার্ব করো না, ওকে কেন ডিস্টার্ব করছো। কিন্তু সে নাকি বলে যে না, আমি যাব না। তবে কথাবার্তার এক পর্যায়ে সে আবার চলেও যায়। অল্প সময় পরেই সে আবারও এই আলামিন ভাইয়ের ক্ষতি করার জন্য যখনই এসেছে, তখনই নাকি ওই যেই পরহেজগার জিনটা সে এসে ওই মহিলা জিনটাকে ধাওয়া করে। ওই ধাওয়া যখন করছিল তখনই মানে ঝড়ো হাওয়ার মতো সৃষ্টি হয়েছিল। আর এটাই উনি ঘরের ভেতর থেকে দমকা হাওয়া তুফানের মতো মনে হচ্ছিল তার কাছে। আর ওই ভালো জিনটা ওই মহিলা জিনটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়, এবং এরপর থেকে নাকি ওই ভালো জিনটা ওই বাড়ির আশেপাশেই থাকে। এখনও তার উপস্থিতি মাঝে মাঝে টের পাওয়া যায়। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইকে, আপনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আর আলামিন ভাই এটাও আমাদেরকে জানিয়েছেন যে ওনার ছোট বোনকে নিয়ে একটি ভয়ঙ্কর ঘটনা রয়েছে, যেই ঘটনায় একজন ব্যক্তি যিনি এটা সমাধান করতে এসেছিলেন তারই প্রাণ চলে যায়। খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। তো এই ঘটনাটি উনি দ্রুত লিখে পাঠাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সেই ঘটনার প্রত্যাশায় থাকবো। যদি আপনার ঘটনাটি আমরা সিলেক্ট করতে সক্ষম হই, ইনশাল্লাহ দ্রুত লিসেনারদের সামনে সেটি উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডের নতুন আরও একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ABS মাসুম। উনি বর্তমানে নারায়ণগঞ্জেই রয়েছেন, যদিও বা নারায়ণগঞ্জের উনি স্থায়ী বাসিন্দা নন, তবে পেশাগত কারণে উনি নারায়ণগঞ্জে এখন থাকেন। আমাদের 18ই অক্টোবর যেই ফ্যান মিট ছিল সেখানেও ABS মাসুম ভাই এসেছিলেন। তো চলুন ঘটনা শুরু করি। তো ঘটনাটি ঘটে প্রিয়া নামের একজন মেয়ের সাথে, তার বাসাও নারায়ণগঞ্জেই। আর এই মাসুম ভাই উনি প্যারামেডিক্যাল থেকে ডিপ্লোমা শেষ করে যখন চেম্বারে রুগী দেখা শুরু করেন, তখন থেকেই এই প্রিয়া আপুদের পরিবার বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে আসতেন। তো ওনাদেরই পরিবারের একজন সদস্যের মতো হয়ে গিয়েছিলেন এই মাসুম ভাই। তো এই প্রিয়া আপুর নানার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর গ্রামে। এই আপুর খালারা 7 বোন এবং একজন মামা, যদিও বা সেই মামা এখন জীবিত নাই। তো এই প্রিয়াপুর আম্মু উনি ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। আর এখন বালুরচর গ্রামটি যতটা উন্নত, আজ থেকে প্রায় 19 বছর আগে কিন্তু এতটা উন্নত ছিল না। প্রিয়াপুর জন্ম 2004 কি 5 সালের দিকে আর কি। তো অন্য 8-10টা একদম নিভৃত পল্লী যেরকম ওরকমই ছিল। এখন তো অনেকটা উন্নত হয়েছে, শিক্ষা দীক্ষা বা অন্যান্য বিষয় যাই বলি না কেন। এই প্রিয়াপুর আম্মুর দাদা ছিলেন একজন কবিরাজের মতো, তার অধীনে অনেকগুলো জিন থাকত। কিন্তু ওনার মৃত্যুর পর অনেকগুলো ঝামেলা ওনাদেরকে পোহাতে হয়েছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ পাবো সেই ঘটনাগুলো। তো প্রিয়াপু যখন জন্মগ্রহণ করেন তখন তিনি তার দাদার বাড়িতেই ছিলেন। তার দাদার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায়। আমরা যেই লেকে বসেছিলাম সেই লেকটা কিন্তু 2020 সালে অনেকটা পরিবর্তন করে নোংরা খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর রাস্তা, বসার স্থান এগুলো করে প্রায় কাশীপুর পর্যন্তও কিন্তু রাস্তা হয়। তো প্রিয়াপুদের বাসা যেখানে, তার পাশ দিয়েই কিন্তু এই লেক। আর এই লেকের পাশেই একটা তেঁতুল গাছ। আর ওই তেঁতুল গাছের পাশে তারই দুঃসম্পর্কের এক কাকার বাসা। প্রিয়া আপু যখন ভূমিষ্ঠ হন তখন তার মায়ের মতে উনি খুবই হাসি খুশি মুখ নিয়ে থাকতেন। এত ছোট্ট একটা শিশু কত সুন্দর হাত পা নাড়াচ্ছে, সবার দিকে তাকাচ্ছে, হাসছে। তো যেই তাকে দেখতে আসতো সেই খুশি হতো। আর অন্যান্য চাচাতো ভাই বোনদের মাঝে এই প্রিয়া আপু সবার ছোট ছিলেন বলেই সবাই তাকে খুব আদর করতেন।
ওনাকে 40 দিন পর্যন্ত কোনো কারণ ছাড়া ঘরের বাইরে বের করা হয়নি। 40 দিন পর যখন ওনাকে বের করা হয়, ওনাকে নিয়ে যখন উঠোনে হাঁটাহাঁটি করা হচ্ছে, তখন ওনার চাচাতো ভাই বোনেরা ওনার সাথে দুষ্টামি করছে। পাশেই কিন্তু ওই যে তেঁতুল গাছটা। হঠাৎ করে সবাই লক্ষ্য করছে যে প্রিয়া আপু, উনি তো ছোটো বাচ্চা মানুষ, 40 দিন বয়স, এই তেঁতুল গাছের দিকে তাকিয়ে আছে এবং এমনভাবে তাকিয়ে আছে সে আর চোখ সরায় না। কিন্তু ওনার সাথে কিন্তু সবাই মজা করছে, কিন্তু উনি কারো দিকে তাকাচ্ছেন না, একদম ওই তেঁতুল গাছের দিকেই তাকিয়ে আছেন। এই বিষয়টা এই পিয়াপুর ফুপু উনি লক্ষ্য করেছেন। তখন এই পিয়াপুর আম্মুকে ডাকেন, আর যখনই পিয়াপুর আম্মু এসেছেন সাথে সাথে পিয়াপু কান্না শুরু করে দেয়। আর এমন কান্না, কান্না আর থামে না, সারাক্ষণ শুধু কান্না আর কান্না। অন্যদের কোলে গেলে থেমে থাকলেও যখনই এই পিয়াপু তার মায়ের কোলে আসতেন বা তার মা তার সামনে আসতো, তখনই নাকি কান্না বেড়ে যেত। তো তাকে এক হুজুর দেখানো হয়। তখন ওই হুজুর বলেন যে ওই তেঁতুল গাছে ভয়ঙ্কর একটা সমস্যা আছে, বাচ্চাকে সাবধানে রাখতে হবে। উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, কিছু তদবির দিয়ে দেন। তো রাত যখন গভীর হতো, মনে হতো তেঁতুল গাছে হঠাৎ করে কেউ যেন নাড়া দিল। গাছ নাড়া দিলে কিন্তু পাতাগুলো ঝনঝন করে ওঠে, এক ধরনের শব্দ হয়। যারা গাছ নড়া দিয়েছেন এই ধরনের শব্দ কিন্তু আপনারা পেয়েছেন, তারা জানেন এই শব্দটা কেমন হয়। আর এই নাড়াটা যখন দিত, যে শব্দটা যখন শুনতো সবাই, বাড়ির সবাই, এরপরই অন্য আর একটা শব্দ সকলে শুনতে পেতেন। সেটা হলো নুপুর পয়ে বা নুপুর পায়ে দিয়ে হাঁটলে বা নুপুর পরে হাঁটলে যেই ধরনের শব্দ হয়, ওই রকমের শব্দ। হঠাৎ করে তেঁতুল গাছের কোনো একটা ডাল ভেঙে পড়তো, অথচ কিন্তু কোনো বাতাস নাই, কিন্তু তেঁতুল গাছ নড়ছে, কোনো একটা ডাল ভেঙে পড়েছে। এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল। প্রিয়াপুর দুঃসম্পর্কের কাকার বাড়ির একটা কাজ ধরার জন্য, মানে ওখানে বাড়ির কাজ হবে আর কি, তখন তেঁতুল গাছের এক পাশের ডালগুলো কেটে ফেলা হয়। বাড়ির ছাদের কাজ করেন, তখন সেই কাকার বাড়িতে সমস্যা শুরু হয়ে যায়। একদিন ওনার ছোট মেয়ে বিকেলবেলা জামা কাপড় আনার জন্য ছাদে গিয়ে দেখেন ঠিক তেঁতুল গাছের পাশে ছাদে তার বড় বোন বসে আছে। তো উনি জিজ্ঞেস করছেন, কী রে আপু, তোকে তো দেখলাম তুই ঘুমাচ্ছিস, তুই ছাদে এলি কখন? তখন কি করেছে, তার বড় বোন তার দিকে তেড়ে এসে প্রচণ্ড জোরে কষে দিয়েছে একটা চর। উনি তো চর খেয়ে কাঁদতে কাঁদতে নিচে আসছেন। নিচে এসে তার মাকে বলেন যে আপু আমাকে মারছে কোনো কারণ ছাড়া। তো তার আম্মু তো অবাক হয়ে যান যে কি ব্যাপার, ওকে না দেখলাম ঘুমাচ্ছে। তো উনি আবার তাকে সাথে নিয়েই ওই আপুর রুমে গিয়েছেন। দেখা যাচ্ছে সে তখন গভীর ঘুমে বিভোর। তাকে ডেকে ওঠানো হয়েছে, তখনও সে মানে অনেকটা অচেতনের মতো, ঘুম থেকে ডেকে ওঠালে যেরকম হয় আর কি। তখন তাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তুই কি ছাদে গেছিলি? সে বলে না, আমি তো ছাদে যাই না, আমি তো ঘুমাচ্ছিলাম। তার মাও বুঝতে পারে যে ও এখান থেকে যায় না, কারণ উনি যখন কাজ করছিলেন ঘরের ভিতরে ওনার চোখ কিন্তু কয়েকবার তার দিকে পড়েছে যে উনি ঘুমিয়ে আছেন। তখন তার মা বুঝতে পারেন নিশ্চয়ই তেঁতুল গাছের সমস্যাটা আবার হয়তোবা বেড়েছে। এরপর থেকে ওনাদের বাসায় কিছু সমস্যা দেখা যেতে থাকে। ওনারা সবাই ঘুমিয়ে আছেন, হঠাৎ করে মনে হলো ছাদের উপর ধূপধাপ ধূপধাপ শব্দ, মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে, কেউ হাঁটছে। আবার নুপুর পায়ে দৌড়ালে যেমনটা শোনা যায় অমনটা শব্দ শোনা যায়। আবার কখনো কখনো অনেক রাত, ওই রাত্রে মেয়েলি কণ্ঠের কান্নাও কিন্তু শোনা যেত। তো এবার আসি এই পিয়াপুর মূল ঘটনায়। আমরা তো ওই বাড়ির একটা ঘটনা বললাম যে ওই তেঁতুল গাছের ডাল কাটার পরে ওখানে কি সমস্যা হয়েছিল। তো পিয়াপুর বয়স যখন 8-9 বছর, তখন কাশীপুরের অপর পাশে একটা ছোট্ট নদী আছে, সেই এলাকায় ওনার চাচাতো ভাইয়েরা বাড়ি করেছেন। সেখানে এখন যতটা উন্নত, এখন থেকে 10-12 বছর পূর্বে তো এতটা উন্নত ছিল না, খুবই শুনশান নীরব এলাকা। তো যেখানে বাড়ি করা হয়েছে আর কি, ওখানে আবার 3 রাস্তার মোড় ছিল, একদিকে শ্মশান, একদিকে বক্তাবলী রোড, অন্যদিকে আর এক এলাকার রোড। তো নতুন বাড়ি দেখতে এই পিয়া আপু আর ওই যে সেই ভাবির কথা বললাম আর কি, যার মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল, সেই ভাবির বড় ছেলে একসাথে যাচ্ছে। ঠিক
দুপুর 12টার মতো বাজে, একদম দিনের বেলার ঘটনা। কেউ নাই, এমন শুনশান। তো বাড়ির সামনে 3 মুখ রাস্তা, মানে 3টা মোড়ের রাস্তা। তো ওই সময় রাস্তা আসলে কেউ ছিল না। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় দেখে যে ওই জায়গাটাতে, ওই যে অনেক সময় মানুষ কিছু ভোগ টোক দেয় না, কিছু খাবার টাবার দিয়ে রাখে, ওরকম কিছু একটা। তো ওনারা তো ছোট মানুষ, অত কিছু বোঝেন নাই। তো এই পিয়াপুর ভাগিনা গিয়া কি করেছে, সেই ভোগে কি আছে সেটা দেখতে গিয়ে লাঠি দিয়ে ভোগে একটা আঘাত করে। তখন আবার এই পিয়াপু বলে, চল এই কী করিস, তখন তাকে নিয়ে আবার বাসায় চলে আসেন উনি। তো এরপর সরাসরি কোনো সমস্যা দেখা যায় নাই, মানে একদম সাথে সাথে যে সমস্যা হবে বিষয়টা এরকম না। তো এরপরে ওই সময় তো শীতের দিন ছিল, সবাই ভাবছেন যে চিতই পিঠা খাবেন। তো চিতই পিঠা খাওয়ার জন্য ওনারা বাড়ির বাইরে গেছেন। আর ওই যে ওনার যে ভাবি আর এই প্রিয়া আপু, তখন আরও একজন মহিলা, উনি পিঠা বিক্রি করছিলেন, তখন ওনারা ওই মহিলার কাছে পিঠা খাওয়ার জন্য গিয়েছেন। তো পিঠা কিন্তু এখন বাড়িতে বানাবেন না, মানে কিনে আনবেন আর কি। অনেক সময় আমরা দেখি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় এখন চিতই পিঠা বিক্রি করে শীত এলে। তো ওনারা যেদিক দিয়ে যাচ্ছেন ওখানে একটা কড়ই গাছ আছে। তো প্রিয়া আপু দেখছেন যে ওই গাছটার আড়ালে লম্বা চুল, পুরাতন জামা কাপড় পরে একজন লোক বসে আছে। তো উনি আবার তার ভাবিকে বলেন, ভাবি দেখো তো ওই লোকটা কে, আগে তো কখনো দেখি নাই এখানে। ওনার ভাবি বলেন, কই আমি তো কিছু দেখতেছি না। তো প্রিয়া আপু বলে, ওই যে আমি দেখি। কিন্তু প্রিয়া আপু দেখছেন, কিন্তু তার ভাবি দেখছেন না। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর প্রিয়া আপু কৌতূহলী হয়ে পেছন দিকে তাকান। তখন দেখা যায় ওই যে পাগলের মতো বেশভূষা লোকটা হাতের ইশারায় প্রিয়া আপুকে ডাকছে। প্রিয়া আপু তো ছোট মানুষ, চিৎকার দিয়ে কান্না করে উঠেছেন। তো এর মধ্যে ওনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য ওনার এক ভাই চলে আসছেন। তাকেও বলা হয় বিষয়টা, মানে উনি বলেন। তো তার ভাইও ওই গাছের কাছে যায়, আশেপাশে দেখে, কই কিচ্ছু দেখা যায় না। প্রিয়া আপু কিন্তু স্পষ্ট দেখছিলেন যে ওই লোকটার এবার চুল দিয়ে সমস্ত মুখ ঢাকা, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না। মানে একটা মানুষকে ভয় দেখানোর জন্য যদি কেউ এই ধরনের কোনো একটা কাজ করে, ঠিক অমনটাই বলা চলে। তো সবাই তো চলে আসছেন, কিন্তু পিয়াপুর ওই ভাই আবার বাইরে গিয়েছেন, আবারও লাইট মেরে ওই জায়গাটা দেখে আসছেন, কিন্তু আশেপাশে তিনিও কাউকে দেখতে পান নাই। পরের দিনের ঘটনা, পিয়াপু বাসায় আসছেন, তখন একা একা। ওই যে নদীটার কথা বললাম, ওই নদী পার হতে হয় সাঁকো দিয়ে। তো সাঁকোর পাশে দেখে ওই পাগলটা দাঁড়ানো অবস্থায়। তখন পিয়াপুকে ডাক দেয়, কিন্তু পিয়াপু তো ভয়ে দৌড়ে সাঁকোতে উঠে যায়। সেদিন বিকেলবেলা আবার যখন ওই সাঁকোটা পার হওয়ার জন্য উনি গিয়েছেন, তখন পেছন থেকে পিয়াপুর নাম ধরে ডাক দেয়, এই পিয়া থাম থাম। পিয়াপু পিছন দিকে তাকিয়ে দেখেন ওই যে সেই পাগলের মতো বেশভূষা লোকটা। রাস্তা ওই সময় ফাঁকা, কেউ নাই। তখন পিয়াপু সাহস করে বলছেন, আচ্ছা আপনি আমার নাম কিভাবে জানলেন, আর আপনি আমাকে ভয় দেখান কেন? তখন ওই পাগলটা বলে, তোর অনেক বিপদ রে, তোর মা এমন একটা কাজ করে ফেলেছিল, আমি যদি ওই ভয়ঙ্কর শয়তানটাকে না বাঁধতাম তাহলে তুই তো বেঁচে থাকতি না, তোর পরিবারের সদস্যরাও বেঁচে থাকতো না। তোর 40 দিন বয়সের সময় যে শয়তান তোর পিছু নিয়েছে সে অনেক ভয়ঙ্কর, আর তোর ভাইকে কিন্তু একটু সাবধানে থাকতে বলিস। তো পিয়াপু এই ধরনের কথাবার্তা শোনার পর সব কিছু মনে হচ্ছে ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে কথাবার্তা। তো পিয়াপু ওনার পরিচয় জানতে চাইলে উনি কিছু বলেন না। তো এটাও ওই পাগল বেশি লোকটা বলে দেন যে তুই এই কথাগুলো তোর মাকে ছাড়া আপাতত কাউকে বলিস না। তো পিয়াপু এই কথা শোনার পর কিছুটা পথ আগানোর পর আবার পেছন দিকে তাকিয়ে ওনাকে দেখতে পান না। তখন আবার ভয় পেয়ে উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। তো ঠিক পরের দিন ওনার ভাগিনা সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙে যায়। এটা একটা কাকতালীয় ঘটনাও হতে পারে, আবার ওই যে পাগলের মতো লোকটি যেটা বলেছিল সেটাও হতে পারে। তো পিয়া আপু কিন্তু বাড়িতে এসে তার মাকে সব কথা বলেছিলেন, আর ওই লোকটা কিছু একটা জিনিস দিয়েছিলেন যেটা তার সাথে রাখতে বলেছিলেন আর কি। তো এই যে ব্যাপারগুলো, তারপরে এই যেই তার ভাগিনার যে কথাটা, এটা কিন্তু বলতে বলেছিলেন, কিন্তু উনি ভুলে গিয়েছিলেন আর কি। বা উনি ওনার মাকে বললে ওনার মা কাজের ব্যস্ততায় ওই যেই ছেলেটা পরে হাত ভেঙে গেছে তার মাকে বলতে ভুলে গিয়েছিলেন আর কি। তো যাই হোক,
ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় পিয়া আপুকে। তখন ওই কবিরাজ যা যা ঘটেছিল সব কথাই খুলে বলেন। তো সেই কবিরাজ বলেন যে মূলত যেই লোকটিকে প্রিয়া দেখেছে উনি আধ্যাত্মিক সাধক গোছের একজন ফকির। তো এদেরকে কখনো হাজির করা যায় না, এরা কখনো কখনো মানুষের সামনে দেখা দেয়, আসে, মানুষের উপকার করে, এভাবেই চলে যায়। এরা মানুষ না জিন এটা বলা মুশকিল, মানুষও হতে পারে জিনও হতে পারে। তো আল্লাহর অশেষ রহমতে এই লোকটি পিয়া আপুর উপকারের কাজই করেছে। তো এখনও পিয়া আপু মাঝে মাঝে ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠেন, কান্নাকাটি করেন, ভয়ঙ্কর কোনো কিছু একটা উনি দেখেন। এখনও এই সমস্যাটা ওনার সাথে চলমান রয়েছে। তো এটি ছিল ঘটনা। এবিএস মাসুম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি 18 অক্টোবর আমাদের সাথে দেখা করতে আসার জন্য আর ওনার এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, আমাদের এবারের নারায়ণগঞ্জ স্পেশাল এপিসোডের শেষ ঘটনায় চলে এসেছি। প্রিয় লিসেনার্স, একটি বিষয় শুরুতেই কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি, আবারও নিচ্ছি যে আমার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারণে আমি খুব বেশিক্ষণ কথা বলতে পারছি না। আমার গলার অবস্থা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন, যার ফলশ্রুতিতে একটি দীর্ঘ মেগা এপিসোড যে আয়োজন করব সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাজমুল ইসলাম। ওনার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সাহেবের হাট এলাকায়। উনি বর্তমানে নারায়ণগঞ্জে ছোটোখাটো একটি কাজ করছেন। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটা এটা উনি ওনার দাদুর কাছ থেকে শুনেছিলেন। ওনাদের পৈতৃক নিবাস নোয়াখালী হলেও অনেক আগে থেকেই ওনারা নারায়ণগঞ্জে বসবাস করেন। তো ওনার দাদুর কাছ থেকে একটি ব্রিজ কেন্দ্রিক ঘটনা শুনতে পান। তো ঘটনাটা শুনেছিলেন কিন্তু অনেক আগে, 2008 সালে শুনেছিলেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির সূত্রপাত আসলে অনেক আগে হলেও এটি নতুন করে আসলে উনি যেভাবে জেনেছিলেন সেই জানার প্রেক্ষাপটে যেই বিষয়গুলো হয়েছিল সেগুলোই আমরা শুরু করছি। যে কয়েকজন বন্ধু যাদের বাড়ি নারায়ণগঞ্জের গুপচর এলাকার গুদারাঘাট ব্রিজের কাছে। তো রাত তখন প্রায় 8টা। গুপচরের পুরনো একটি কাঠের ব্রিজ রয়েছে, সেই কাঠের ব্রিজের কাছে আসিফ ও তার কয়েকজন বন্ধু গল্প করতে করতে হাঁটছিল। তাদের উদ্দেশ্য ছিল ব্রিজ পার হয়ে ওপারের গ্রামে যাওয়া। কিন্তু গ্রামটির প্রবেশদ্বারেই সেই বিখ্যাত বা কুখ্যাত যেটাই বলি সেই কাঠের ব্রিজ, যা নিয়ে এলাকায় নানা ধরনের ভয়ানক ঘটনা নাকি ঘটেছে এমন গল্পই শুনতে পাওয়া যায়। রাতের বেলা সচরাচর কেউ একা একা এই ব্রিজ পার হওয়ার নাকি সাহস করে না। যখন তারা ব্রিজের কাছে পৌঁছায় তখন চারপাশ এমনিতেই নিস্তব্ধ, আরও নিস্তব্ধ মনে হলো হঠাৎ করেই হয়ে গেল। হঠাৎ করে কোথাও একটা হালকা শো শো শব্দ শোনা যায়। আসিফ একটু থেমে চারপাশটা লক্ষ্য করে। তার কাছে মনে হচ্ছিল কিছু একটা তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে ভাবলো হয়তো বাতাসের শব্দ, এ আর তেমন কি। আর কিছু দূর এগোতেই ব্রিজের মাঝামাঝি এসে আচমকা তাদের সামনে কালো লম্বা একটা অবয়ব এসে দাঁড়ালো। অবয়বটি অন্ধকারের মধ্যে মিশে থাকলেও এর চোখ যেন অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। আসিফ ও তার বন্ধুরা প্রথমে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, বুঝে উঠতে পারে না এটা কি আসলে সত্যিই তাদের সামনে কিছু একটা ঘটছে, কোনো একটা অবয়ব নাকি অন্য কিছু, নাকি তারা চোখে ভুলভাল দেখছে। এক বন্ধুর কাঁধে হাত রেখে আসিফ বলল, দৌড় দে সবাই, এইখানে দাঁড়ানো ঠিক হবে না। সবাই তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করে। তাদের মধ্যে একটা ভয়ের স্রোত তো বইতেই থাকে। চারদিকে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, আর এই নিস্তব্ধতার মধ্যে তাদের পায়ের শব্দ যেন পুরো গুপচরের রাতের শুনশান নীরবতায় বড় ধরনের ব্যাঘাত ঘটেছে বা ব্যাঘাত ঘটাচ্ছে। কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে তারা ব্রিজের শেষ প্রান্তে এসে পৌঁছায়, কিন্তু তখনই তারা টের পায় যে
এই কালো অবয়বটি তাদেরকে ছেড়ে যায় নাই, ওই জিনিসটাও তাদের সাথে সাথে আস্তে আস্তে এগিয়ে আসছে। অবয়বটি তাদের দিকে এগিয়ে আসার সময় তার দীর্ঘ ছায়া পুরো ব্রিজের উপরই পড়েছে, মানে পুরো ব্রিজের উপর তার ছায়াটা পড়েছে। যখন আসিফ ও তার বন্ধুরা ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে থমকে দাঁড়ায়, চারপাশে নীরবতা এবং তাদের প্রত্যেকের মনে কিন্তু ভয়ের ঝড় বইছে। কিছুই দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, শুধু সেই কালো লম্বা অবয়বটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে আসিফ টের পেল তাদের একজন বন্ধু পাশে নেই। তারা তো চিন্তা করলো, আরে আমাদের আরেক বন্ধু কই গেল? যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন, তার নাম হচ্ছে রাকিব। তো আসিফ বলছে যে এই রাকিব কোথায়? তখন সবাই চারপাশে তাকিয়ে দেখলো, সত্যি তো রাকিব নাই। একে তো এরকম একটা অবয়ব দেখা যাচ্ছে, তারপর রাকিব নাই। রাকিব তো তাদের সাথেই হাঁটছিল, কিন্তু রাকিবকে এখন কোথাও দেখা যাচ্ছে না। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। তাদের একজন ভয়ে ফিসফিস করে বলল, যত যাই হোক না কেন আমাদের রাকিবকে অবশ্যই খুঁজে বের করতেই হবে। হয়তো ভয়ে পিছিয়ে পড়ে গেছে, কিন্তু তারা কিন্তু বুঝে গেছে স্বাভাবিক কোনো ব্যাপারের মধ্যে তারা এখন নাই। অন্ধকারের গভীরতা আর এক ধরনের অদ্ভুত শীতল ঠান্ডা অনুভূতি তাদের সাহসকে ক্রমাগত দুর্বল করে দিচ্ছিল। তারা সাহস করে রাকিবের নাম ধরে ডাকতে শুরু করে, রাকিব এ রাকিব, কই গেলি তুই, তাড়াতাড়ি আয়। কিন্তু রাকিবের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ কোথাও একটা জায়গা থেকে একটা চাপা গুঞ্জন শোনা গেল, যেন কেউ অন্ধকার থেকে কিছু একটা বলতে চাইছে। সেই গুঞ্জনটা রাকিবের কণ্ঠস্বরের মতো শোনাচ্ছিল, কিন্তু শব্দটা খুব ফিকে ছিল, মানে খুব অস্পষ্ট ছিল। মনে হচ্ছে অনেক দূর থেকে শব্দটা আসছে। আসিফ বুঝতে পারলো যে তাদের এই ব্রিজ থেকে বের হতে হবে, কিন্তু রাকিবকে ছাড়া তারা কিভাবে ফেরত যাবে? আসিফ একটু সাহস করে বন্ধুদেরকে বলল যে, বন্ধুরা সবাই মিলে হাত ধরে ব্রিজের মাঝ পর্যন্ত যাই, যা থাকে কপালে, এই অবয়ব আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। রাকিব হয়তোবা কোনো জায়গায় আটকে গেছে বা অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওকে ছাড়া আমরা কিভাবে যাব? বন্ধুকে বাঁচানোর জন্য তারা একে অপরের হাত শক্ত করে ধরে অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করলো। একে অপরকে সামান্য সাহস দিচ্ছে, কিন্তু প্রত্যেকের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এই বুঝি কোনো একটা ভয়ঙ্কর ঘটনা তাদের সাথেও ঘটে। মনে মনে যে যেই দোয়া দুরুদ জানছিল বা জানা ছিল সেগুলোই পড়ছিল। ঠিক তখনই অন্ধকারের মধ্যে একটি মৃদু আলোর ঝলকানি দেখা যায়। সেই আলোর মধ্যে ধীরে ধীরে একটি অবয়ব ফুটে উঠতে লাগলো। অবয়বটি যেন রাকিবেরই, কিন্তু তার মুখটা ফ্যাকাশে আর চোখ দুটি যেন কোথাও একটা অদৃশ্য জিনিসের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা চিৎকার করে রাকিবকে কাছে আসার জন্য ডাকতে থাকে, এই রাকিব এদিকে এদিকে, কিন্তু রাকিব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর তখনই ওই যে কালো অবয়বটা মাঝখানে অল্প সময়ের জন্য দেখা যাচ্ছিল না, ওই কালো অবয়বটা তাদের ঠিক পেছন থেকে এসে আবির্ভূত হলো। যখন আবির্ভূত হয় তখন হালকা একটা টুস করে শব্দ হয়েছিল। ওই টুস করে শব্দ হওয়ার পর তারা যখন পিছনে তাকিয়েছে তখন ওই অবয়বটাকে আবার তারা দেখতে পায়। এখন এক পাশে ওই অবয়ব, মানে একদিকে ওই অবয়ব, আর একদিকে এই রাকিবের একটা অবয়ব দেখা যাচ্ছে। মনে হচ্ছে তারা দুটো ছায়ার মধ্যে আটকা পড়ে গেছে। তখন তাদের মনে হলো এখান থেকে বের হওয়াটা অসম্ভব। তবে হঠাৎই সেই মৃদু আলোর ঝলকানির মধ্যে রাকিবের অবয়বটি ম্লান হয়ে গেল, আর সেই কালো অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। চারপাশে আবারও এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ফেরত আসলো। আসিফ ও তার বন্ধুরা দ্রুত দৌড়াতে শুরু করলো, আর কোনো চিন্তা না করেই গ্রামটির দিকে ছুটতে লাগলো। তারা গ্রামে পৌঁছে সবাইকে সব ঘটনা জানালো। অন্যদিকে রাকিবের মা বাবা আর গ্রামবাসীরা মিলে রাকিবকে পুরো জায়গায় খুঁজেছে, সারা রাত ওই ব্রিজের ওখানে খুঁজেছে, কিন্তু কোথাও রাকিবকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকালবেলা ওই গুপচরে যখন ভোরের আলো ফুটেছে, ভোরের আলো ফোটার সাথে সাথে গ্রামের মানুষজনের মধ্যে একটা ভয়াবহ খবর ছড়িয়ে পড়ে। নদীর পাড়ে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে ব্রিজের নিচে একটি নিথর দেহ তারা পেয়েছে। শোনা মাত্র কিছু লোক সেখানে ছুটে যায়, আর তখন নিশ্চিত হয়ে গেল ওটা রাকিবেরই দেহ। ব্রিজের নিচে নদীর পানিতে রাকিবের দেহ ভাসছিল। তার মুখ ফ্যাকাশে আর চোখ দুটি যেন অন্ধকারে স্থির হয়ে আছে, এমন একটা অবস্থা। তার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে তার মুখে এক ধরনের আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। দেখে মনে হচ্ছিল সে কোনো ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হয়েছিল, যা তার জীবনের শেষ মুহূর্তে একদম তাকে এক ভয়ার্ত অনুভূতি দিয়েছিল,
যেই অনুভূতিটা তার মুখে স্পষ্ট হয়ে আছে। রাকিবের দেহ দেখে আসিফ ও তার বন্ধুরা স্তব্ধ হয়ে যায়। গতরাতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এবার বাস্তবে পরিণত হলো। তারা যখন ব্রিজ থেকে পালিয়েছিল তখন তারা মনে করেছিল রাকিব তাদের সাথেই ফিরবে, হয়তোবা সে পিছনে পড়েছে বা এলোমেলো হয়ে গেছে, সে হয়তোবা ফেরত আসবে। কিন্তু এখন বুঝতেই পেরেছে সবাই যে রাকিব সেই কালো অবয়বের ফাঁদে পড়েছিল। সেখান থেকে বের হওয়া রাকিবের পক্ষে আর সম্ভবই হয়নি। গ্রামের মানুষ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ল। এক বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে বলে উঠলেন যে এই ব্রিজের ইতিহাস কিন্তু নতুন না, অনেক পুরনো। তোমরা যারা মনে করছো যে এই রাকিব ছেলেটা প্রথম মারা গেছে, বিষয়টা এরকম না। বড় বড় সময়ের ব্যবধানে অনেক মানুষই এখানে মারা গেছে। বড় বড় সময় বলতে প্রতি বছর মারা গেছে বিষয়টা এরকম না, কিন্তু 4-5 বছর পর পর এরকম ঘটনা ঘটেছে। আগে যারা সন্ধ্যার পর এদিক দিয়ে আসতো তাদের অনেকেই নাকি রহস্যময়ভাবে হারিয়ে গেছে, তাদেরকে আর পাওয়াই যায় নাই। ওই অবয়বটা চতুর্দিক থেকে তাকে গ্রাস করে ফেলে, এরপর নাকি আর পাওয়া যায় না। তো এই অবয়বটা চতুর্দিক থেকে গ্রাস করে ফেললো, তাকে পাওয়া গেল না, এটা আবার কে দেখলো? অনেকেই দলবদ্ধভাবে আসতে গিয়ে তারা দেখেছে যে সামনে কোনো একটা লোক ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, তখন তারা দেখেছে এই ব্যাপারটা। মূলত তাদের মাধ্যম দিয়ে এই বিষয়টা ছড়িয়ে গিয়েছিল। যে হারিয়ে গেছে তাকে আর পাওয়া যায় নাই, তার স্টেটমেন্টও তো আর নেওয়া সম্ভব হয়নি। তো ওই বৃদ্ধ বলেন যে অনেক কুসংস্কার প্রচলিত আছে এই ব্রিজকে ঘিরে, যে এই ব্রিজে নাকি একটা জিন আটকে আছে যে মুক্তি পায়নি। এই কারণেই সে এই কাজটি ঘটায়। স্থানীয় লোকজন রাকিবের লাশ নিয়ে গ্রামের দিকে ফিরে যায়। আসিফ ও তার বন্ধুরাও সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। তারা জানে যে এই ঘটনার সাথে তাদের যেই ভয়ঙ্কর স্মৃতি হয়েছে, এই স্মৃতি আজীবন তাদেরকে বয়ে বেড়াতে হবে। এ এক দুঃসহ স্মৃতি। ব্রিজের দিকে তাকিয়ে তারা মনে মনে শপথ করলো যে এখানে আর কখনো রাতের বেলা তারা আসবে না। রাকিবের মর্মান্তিক মৃত্যু গ্রামের মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। বহুদিন পর এরকম একটা ঘটনা ঘটলো এখানে। টুকটাক ভয় পাওয়া আর কোনো একটা মানুষকে এভাবে হত্যা করা, এটা কিন্তু এক জিনিস না। কয়েকদিন পেরোতেই গ্রামে আরও গুজব ছড়িয়ে পড়ল। ব্রিজের সেই কালো অবয়বের অস্তিত্ব শুধু গল্প নয়, বরং এটা নাকি একটা অভিশাপ, যা কাউকেই আসলে ছাড়ে না যদি রাতের বেলা কেউ এদিকে আসে। কিন্তু অনেক দিন পর হঠাৎ করে এই ঘটনা কেন ঘটা শুরু করলো, এটাও তো একটা কথা। কিন্তু যাই হোক না কেন, অনেক দিন পরে ঘটুক আর প্রতিদিনই ঘটুক, এটা সমাধান তো করতে হবে। গ্রামের একজন বয়স্ক ব্যক্তি পরামর্শ দিলেন যে ভোলানাথ তান্ত্রিক নামে একজন ব্যক্তি আছে, সে ভারতের আসাম থেকে তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে এসেছে। মোটামুটি জিন ভূত তাড়ানোর জন্য তার ভালোই খ্যাতি ছিল আশেপাশে। তো তাকে যখন খবর পাঠানো হয় সে আসেও এই গুপ্তচরে। তো ভোলানাথ তান্ত্রিক বৃষ্টি দেখেই বুঝতে পারলেন এটি কোনো সাধারণ জায়গা নয়। গ্রামের লোকজন তাকে এই রাকিবের ঘটনা বা পূর্বে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল এগুলো যখন তাকে জানান, তখন তিনি ধ্যানমগ্ন হয়ে এক পর্যায়ে বললেন যে এখানে একটা অশুভ জিনের বাস রয়েছে। এই জিন যে কারো কাছে কিছু চায় এমনটা না, আবার সে কেন এমনটা করছে এটাও তার কাছ থেকে জানার দরকার। আর তাকে এখানে আটকে রাখলোই বাকে, এটাও জানার দরকার। তো ভোলানাথ তান্ত্রিক বলে যে এটা সত্য যে এই জিনটাকে এখানে আটকে রাখা হয়েছে, কেউ একজন আটকে রেখেছিল, কিন্তু কে রেখেছিল, কী উদ্দেশ্যে রেখেছিল, এটা তো আসলে এখনই বলা যাবে না। তো ভোলানাথ তান্ত্রিকের পরামর্শ অনুযায়ী রাতের বেলা এই ব্রিজের কাছে একটা আয়োজন করা হয়। সেখানে ভোলানাথ তান্ত্রিক একা একা ধ্যান করে ওই অশুভ জিনের সাথে যোগাযোগ করবেন। সে গ্রামবাসীকে আশ্বাস দিল যে তাদেরকে আর ভয় পেতে হবে না, এই সমস্যার সমাধান হয়ে যাবে। রাতের অন্ধকার নামতেই এই ভোলানাথ তান্ত্রিক ব্রিজের মাঝখানে বসে তার মতো করে সে রিচুয়াল শুরু করে। আগুনের শিখা, ধূপকাঠি এগুলা জ্বালিয়ে সে তার কাজ করছে। গ্রামবাসী দূর থেকে সেটা দেখছিল। তারাও আশায় ছিল যে এবার এই তান্ত্রিকটা কোনো একটা সমাধান করতে পারবে। তারাও দূর থেকে এগুলো কিন্তু দেখছে যে আসলে হয়টা কি। রাত বাড়তে লাগলো। হঠাৎ করেই সব কিছু মনে হলো অস্বাভাবিক হয়ে উঠল। হঠাৎ করে আশেপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। যেই বাতাসের যেই ছোঁয়া, এটা কিন্তু ওই গ্রামবাসীর গায়েও লেগেছিল। গ্রামবাসী দেখলো যে ওইখানে যেই তান্ত্রিক যেই আগুন জ্বালিয়েছে সেই আগুনের আলোয় তো ওই তান্ত্রিকের বডি বা আশেপাশে কিছুটা দেখা যাচ্ছে। হঠাৎ করে ওখানে কালো একটা ছায়ার মতো কিছু একটা আবির্ভূত হলো।
তো তান্ত্রিক তার মন্ত্র আরও জোরে জোরে পাঠ করতে থাকে। ওই অবয়বটা আরও কাছাকাছি চলে আসে তান্ত্রিকের। একসময় দপ করে ওই আগুনের শিখাটা নিভিয়ে দিল ওই অবয়বটা, মনে হলো এটাই, যেহেতু নিভে গেল ওটা তো ওই অবয়বটারই কাজ। এরপরে হঠাৎ করে একটা চিৎকার, তারপর একদম শুনশান নীরবতা। ওই সময় কিন্তু কেউ ওই জায়গায় যাওয়ার সাহসই করে নাই। ফজরের আজানের পর গ্রামবাসীরা ওই ভোলানাথ তান্ত্রিককে খুঁজতে যায়। খুঁজতে গেলে ব্রিজের নিচে তার নিথর রক্তহীন দেহটা পাওয়া যায়। তার শরীরে কিন্তু কোনো কাটাছেঁড়া ছিল না, রক্ত বের হওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তার শরীরে কোনো রক্তই ছিল না বলে মনে হচ্ছিল। ভোলানাথ তান্ত্রিকের চোখে ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছিল। তার এই মৃতদেহে এক ধরনের অশুভ শক্তির যেই ছোঁয়া ছিল, এটা গ্রামের মানুষদের বুঝতে বাকি রইল না। তো যাই হোক, রাকিবের চেহারায় যেমন একটা আতঙ্ক ছিল, ঠিক ভোলানাথ তান্ত্রিকের চেহারাও একই ধরনের আতঙ্ক ছিল। গ্রামের মানুষজন বুঝতে পারল যে এই ব্রিজের সমস্যা সহজে যাবে না, এটা অনেক ভোগাবে তাদেরকে। তো গ্রামের মানুষজন রাতের বেলা পারতপক্ষে ব্রিজের ধারে কাছেও যায় না। এখন এই সমস্যার সমাধানটা কিভাবে হবে? রাকিব এবং ভোলানাথ তান্ত্রিকের মৃত্যুর পর এই গুপ্তচর মানুষ খুব ভয় পাচ্ছিল। এখন মানুষজন সত্যি বিশ্বাস করা শুরু করলো যে ব্রিজটা আসলেই অভিশপ্ত। এই ভীতিকর পরিস্থিতি দেখে গ্রামবাসীর শেষ ভরসা হিসাবে নারায়ণগঞ্জের কাশীপুরের বিখ্যাত একজন পীর সাহেব ছিলেন, যিনি রেজ্জাক হুজুর নামে পরিচিত ছিলেন। সে রেজ্জাক হুজুরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো রেজ্জাক হুজুরের নাম এলাকায় খুবই পরিচিত ছিল, তিনি অনেক ভালো ভালো কাজ জানতেন। গ্রামের কয়েকজন বৃদ্ধ মুরব্বী মিলে এই রেজ্জাক হুজুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। রেজ্জাক হুজুর নীরবে শুনলেন, তারপর গভীর চিন্তা করলেন অনেকক্ষণ। একসময় তিনি বললেন, এই ব্রিজের যে জিনটা, এই জিনটা অনেক বয়স, তবে তার মধ্যে অনেক কষ্টও রয়েছে। তাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, তাকে মুক্ত করতে হবে। সে মুক্ত হয়ে চলে গেলে সে আর কারো কোনো ক্ষতি করবে না বলে আমার বিশ্বাস। আমি চেষ্টা করব তাকে মুক্তি দিতে। তো একদিন শুক্রবার সকালে রেজ্জাক হুজুর এই গুপ্তচর এসে পৌঁছান। তিনি গ্রামের মানুষের মধ্যে শান্তির একটা বার্তা দিলেন এবং বললেন, ইনশাল্লাহ আজ রাতেই এই অশুভ জিনের মুক্তির জন্য তিনি তদবির করবেন, কিন্তু রাতের বেলা যেন এই ব্রিজের কাছাকাছি আজকে কেউ না আসে, শুধু উনি ওখানে যাবেন এবং ওই জিনের সাথে উনি কথা বলবেন। তো গ্রামের লোকজন ভয়ে আতঙ্কিত হলেও তারা আল্লাহর উপর ভরসা করছিলেন যে এইবার হয়তো এই হুজুরের দোয়ার বরকতে এবং তার তদবিরে এই সমস্যার সমাধান হবে। লোকজন ওদিকে যায়ও নাই। রাত গভীর হতে শুরু করলো, চারদিক নিস্তব্ধ হয়ে গেল, আর এক শীতল বাতাসও চারদিকে বইতে শুরু করলো। গ্রামের মানুষজন দূর থেকে দেখছে যে রেজ্জাক হুজুর ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লাঠি। তিনি নীরবে বিড়বিড় করে কোরআনের আয়াত পাঠ করছিলেন। এতটুকুও কিন্তু গ্রামের লোকজন বুঝতে পারছিলেন, কারণ তারা দূরে ছিল এটা সত্য, কিন্তু অনেক দূরে তা না, কিন্তু শুধু ব্রিজের একদম কাছে ছিল না। রেজ্জাক হুজুর একটা পর্যায়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন এবং খুবই একাগ্র চিত্তে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছিলেন। চাঁদের আলোতে গ্রামের লোকজন দেখলো ওই যে কালো অবয়বটা ধীরে ধীরে এই রেজ্জাক হুজুরের সামনে এসে আবির্ভূত হলো, আগের বারও যেমনটা এসেছিল ওই ভোলানাথ তান্ত্রিকের বেলায়। তো রেজ্জাক হুজুর খুব শান্তভাবে উনি কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিলেন। ওই অবয়বটা আস্তে আস্তে রেজ্জাক হুজুরের দিকে অগ্রসর হলে তিনি আরও জোরে জোরে চিৎকার করে কোরআনের আয়াত পাঠ করতে লাগেন। হঠাৎ করেই ওই অবয়বটা একটা জায়গায় এসে থেমে যায় এবং বিকট করে চিৎকার করে বলে ওঠে যে, আমাকে মুক্তি দাও হুজুর, আমি এখানে বন্দী হয়ে আছি, আমি তো এদেরকে মারতে চাই না, আমি বাধ্য, আমাকে মুক্তি দাও, আমি আমার মতো করে চলে যাই। তখন এই শব্দটা, ওই জিনের এই কথাটা কিন্তু অনেকেই শুনেছিলেন। তো রেজ্জাক হুজুর ওই সময় চিৎকার দিয়ে বলে উঠেছিলেন যে, আল্লাহর নামে আমি তোমাকে মুক্তি দিচ্ছি, তোমাকে মুক্তি দেওয়ার জন্যই আমি এসেছিলাম, তোমাকে মুক্তি দেওয়ার জন্যই আমি এখানে রুকিয়া করেছি, যাও আজ থেকে তুমি মুক্ত, আর কাউকে কষ্ট দেবে না,
তুমি তোমার পথে চলে যাও, তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে চলে যাও। এরপর নাকি ওই কালো অবয়বটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল, মিলিয়ে গেল একদম বাতাসের সাথে। গ্রামের মানুষজন দূর থেকে তাকিয়ে এক ধরনের প্রশান্তি অনুভব করে যে যাক, এই সমস্যা আল্লাহ তাআলা সমাধান করেছেন। তো রেজ্জাক হুজুর ওখান থেকে উঠে চলে আসেন, রাতের বেলা গ্রামেই ছিলেন। গ্রামের মানুষদেরকে উনি বলেন যে এই সমস্যা সমাধান হয়েছে, এই জিনটা বন্দি ছিল, তাকে মুক্তি দেওয়া হয়েছে। কে বন্দি করেছে, কী কারণে বন্দি করেছে, এই বিষয়গুলো আমি জানার চেষ্টা করি নাই। ওকে মুক্তি দেওয়া হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। তোমাদের আর ভয়ের কিছু নাই। তো সকালবেলা রেজ্জাক হুজুর সকলের কাছ থেকে বিদায় নিয়ে আবার কাশীপুরে চলে যান। তো এরপর থেকে ওই ব্রিজটি নিয়ে কোনো ভয়ানক ঘটনা শোনা যায়নি। আল্লাহর অশেষ রহমতে এই সমস্যার সমাধান হয়েছিল। নারায়ণগঞ্জের গুপচর গোদারাঘাটে নাকি এই ব্রিজটা ছিল। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আসলে ব্রিজে কেন তাকে বন্দি করা হয়েছিল, কি কারণে, উদ্দেশ্যই বা কী ছিল, এই বিষয়গুলো আজও এক রহস্য। সব রহস্যের সমাধান আসলেই হয় না, আমরা সব রহস্যের সমাধান করতেও পারবো না। আর সব রহস্য, এটা সমাধান কি হবে, সব রহস্যের সমাধান, এটা আসলে জানার চেষ্টা করাটাও ঠিক হবে না। কিছু কিছু রহস্য সেটা রহস্যাবৃতই থেকে যাক, ওটা ওভাবেই থাক। আমাদের সেটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে গেলে বিপদও হতে পারে। যেমন এই রেজ্জাক হুজুর, উনি কিন্তু ওই জিনটাকে মুক্তি দিয়েছিলেন, কিন্তু অত বিস্তারিত মানুষদেরকে উনি বলেন নাই। হয়তো উনি জানতেন, কোনো কারণে জেনেছিলেন, কিন্তু সেগুলো মানুষকে ওইভাবে উনি বলেন নাই। যতটুকু বলার দরকার ছিল উনি ততটুকুই বলেছেন, যার ফলশ্রুতিতে বিষয়টা মানুষের মধ্যে এক রহস্যের জন্ম দেয়। প্রিয় লিসেনার্স, আমাদের আশেপাশে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে, ভুতুরে জায়গা রয়েছে, ভুতুরে ঘটনা রয়েছে। আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে আপনারা লিখে বা রেকর্ড করে ইমেইল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে AFNANTHEHORRORWORLDBD afnanthehorworldbd@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারেন। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে পারেন। ফেসবুক পেজে কমেন্ট করে, ফেসবুক গ্রুপে পোস্ট, কমেন্ট দুটোই করতে পারবেন। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতেই পারবেন। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমার ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার শারীরিক অসুস্থতার জন্য। আরও ভালো করে হয়তো বা এপিসোডটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম, কিন্তু পারিনি। প্রিয় লিসেনার্স, নারায়ণগঞ্জের অনেকেই এখনও ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। আশা করছি সেই ঘটনাগুলো আমরা আমাদের রেগুলার এপিসোডের ভেতরে সেগুলো দেওয়ার চেষ্টা করব, যদি সেই ঘটনাগুলো সিলেক্ট হয়। আপনারা কিন্তু ঘটনা পাঠাতে ভুল করবেন না। ভুল করবেন না বলতে, ঘটনা পাঠাতে দেরি করবেন না। আপনাদের জানা ঘটনাগুলো দ্রুত পাঠিয়ে দিন, তাহলে আমরা আরও অনেক ভালো ভালো ঘটনা আপনাদের কাছ থেকে যেগুলো পাবো, সেগুলো নিয়ে অনেকটা পথ আমরা পাড়ি দিতে চাই। আপনাদের সাথে ভয়ের জগতে হারিয়ে যেতে চাই। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমাদের রেগুলার এপিসোড, সেটা নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ঘটনা পাঠিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল, যারা পাঠাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল, যারা ধৈর্য ধরে এপিসোডটা শুনলেন তাদের জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,